এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। বিছানার রক্তের ছোপ দাগ ভাবতে অবাক লাগছে। অমন ফুলের মতো মেয়েটা কিছুক্ষণ আগেই নিজের ভালোবাসার মানুষটার কাছে ধর্ষণের শিকার হয়েছে। আচ্ছা, মানুষটার কি একটু বিশ্বাস ছিল না আয়ানার উপর? আয়না তো নিজের অতীতকে ভুলে আরুষের সাথে নতুনভাবে ঘর বাঁধতে চেয়েছিল। এটাই কি তবে ছিল আরুষের ভালোবাসা? যন্ত্রণা সহ্য করতে পারছে না আয়ানা। আবারও জ্ঞান হারায় সে, আর ভাবতে থাকে 1 বছর আগে সেই কাজিনের বার্থডের অনুষ্ঠানের কথা, যেদিন আরুষ প্রথম তার জীবন এসেছিল। 1 বছর আগে আজ আয়ানার কাজিন সুপ্তি আপুর জন্মদিন। বেশ বড় করে করা হবে অনুষ্ঠানটি। আয়ানাও, তার মা বাবা, অনিন্ত আদ্রিজাকেও ইনভাইট করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছে তারা। আয়না, আফ্রিদি, মায়া, অনিন্ত আর আদ্রিজার একমাত্র আদরের মেয়ে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। খুবই সাধারণের মাঝে অসাধারণ একটা মেয়ে। দেখতে পরীর মতো, গায়ের রং ফর্সা, লম্বা 5 ফুট 6। নামের সাথে তার চেহারারও মিল রয়েছে। এজন্য লাইফে কম প্রপোজাল পায়নি সে, কিন্তু সবাইকে রিজেক্ট করে দিয়েছে। কারণ পড়াশোনা ছেড়ে অন্য কিছু ভাবতে চায় না সে। অনুষ্ঠানটি এত বড় করে করারও একটা কারণ আছে। আজ আয়ানা দুলাভাই মানে সুপ্তির হাজবেন্ড ফাহাদের তার এক স্পেশাল ফ্রেন্ডকে এই অনুষ্ঠানে ইনভাইট করেছে। দেশের বিশিষ্ট শিল্পপতি আব্রাহাম চৌধুরীর একমাত্র ছেলে আরুষ চৌধুরী হলো তার সেই ফ্রেন্ড। গতকালে আমেরিকা থেকে বিজনেস রিলেটেড কাজ শেষ করে বাংলাদেশে ব্যাক করেছে সে। ফাহাদ তার খুব ভালো ফ্রেন্ড বলে তার কথা ফেলতে পারেনি আরুষ, নয়তো যেখানে সেখানে পার্টিতে সে যায় না। তার মতো ইয়াং বিজনেসম্যানকে সব জায়গায় যেতে হয় না। এমনিতে 24 আওয়ার্স সাংবাদিক তার পিছে লেগেই থাকে। তাই আজ কাউকে না জানিয়ে গোপনে সিম্পল ড্রেস পরেই এই অনুষ্ঠানে এসেছে সে। আরুষ চৌধুরী, দ্য ফেমাস বিজনেসম্যান অব বাংলাদেশ। বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে সে। টাকা পয়সার কোনো কমতি নেই। দেখতে মাশাল্লাহ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা 6 ফুট 2। তার চোখে রয়েছে অসম্ভব মায়া। মেয়েরা আরুষ বলতে পাগল, কিন্তু আরুষ তাদের কাউকেই পাত্তা দেয় না। থ্যাঙ্কস দোস্ত, এত ব্যস্ততার মধ্যেও তুই সময় বের করে এসেছিস। একটা চট দিব, থ্যাঙ্কস বেরিয়ে যাবে। তুই একটুও বদলালি না। কেন? কোন সংবিধানে লেখা আছে যে বিজনেসম্যান হলে ছোটকালের বেস্টুকে ভুলে যেতে হয়? হয়েছে, থাম এবার। আর বিয়ে টিয়ে করবি না নাকি? এত মেয়ে তোর পেছে ঘুরে, কাউকে তো চুজ কর। আসলে আমি হলাম একটা সাইকো লাভার। আমার ভালোবাসা অনেক ভয়ঙ্কর। কোনো মেয়ের তা পাওয়ার যোগ্যতা হয়নি। আর যদি কাউকে ভালোবেসে ফেলিস তখন কি করবি? জোর করে হলেও বিয়ে করে ফেলবো, পাগলের মতো ভালোবাসবো। সে হবে শুধু আমার। কেউ আমাদের মাঝে আসলে তাকে শেষ করে দেব। দোহাই লাগে তোর, আমার অনুষ্ঠানে এসে আবার আমার কোনো রিলেটিভের প্রেমে পড়িস না। বেচারি লাইফ শেষ তোর মতো সাইকোর জন্য। এই ভালোবাসা পেতেও ভাগ্য লাগে, ভাগ্য। আচ্ছা, আমার একটা কল করা আছে, আমি একটু বাগানের দিকটাই গেলাম। আচ্ছা যা তাহলে, আমারও একটু কাজ আছে, দেখি সব ঠিকঠাক আছে কিনা। এরই মাঝে আরুষ ফোনে কথা বলতে বলতে বাগানের দিকটায় গেল। এরই মাঝে একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। বাগানের ঠিক মাঝ বরাবর একটা দোলনা রাখা আছে। সেখানে কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছাড়া দিয়ে একটা মেয়ে দোল খাচ্ছে। হালকা বাতাসে তার চুলগুলো উঠছে। অপরূপ মায়া আছে তার কাছে, যা আরুষকে কাছে টানছে। আয়ানার আসলে পার্টিতে বোর লাগছিল, তাই সে বাগানে ফ্রেশ এয়ারের জন্য চলে এসেছে। আর তখনই আরুষ তাকে দেখে প্রেমে পড়ে যায়। এমন কেন লাগছে আমার? আরুষ চৌধুরী কি এই মেয়ের প্রেমে পড়ে গেল নাকি? হবে হয়তো, নয়তো এমন কেন লাগছে? আই ফল ইন লাভ। আরুষ বুঝতে পারলো সে আয়ানাকে ভালোবেসে ফেলেছে। বলা যেতে পারে লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু হঠাৎ তার ভালোবাসা রাগের রূপ নিল। একটা ছেলেকে দেখলো আয়নার সাথে হেসে হেসে কথা বলছে। তা থেকে আরুষের মাথা ঠিক থাকলো না। কিছুক্ষণ পর এক রহস্যময় হাসি দিয়ে সে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে সে বলতে লাগলো, এর ফল তোমাকে ভোগ করতেই হবে মাই লাভ। এদিকে আয়ানা আসলে যে ছেলেটার সাথে কথা বলছিল সে আসলে আয়নার আরেক কাজিন, নাম আশিস। হ্যাঁ মেয়ে মার যাবা। আয়না, তোর প্রেমে তো আমি ঘায়েল হয়ে গেছি। ইদানিং তুমি খুব মজা করো কিন্তু, আশিস ভাইয়া।
আশিস আয়ানাকে ভালোবাসে, কিন্তু আয়ানা বুঝতে চায় না। সে সবসময় মজা মনে করে হেসে উড়িয়ে দেয়। হাই, তোকে না বলছি কখনো আমাকে ভাইয়া ডাকবি না, আমাকে নাম ধরে ডাকবি, নয়তো অন্য কিছু ডাকবি, মনে থাকে যেন। ঠিক আছে মামার ছেলে। মামার ছেলে মানে? তুমিই তো বললা ভাইয়া ডাকতে না, তাই আজকে থেকে তোমাকে মামার ছেলে বলে ডাকবো। এ কথা বলে আয়ানা দিল একদম। আশিস সেখানে ঠাই মেরে দাঁড়িয়ে রইল আর মুচকি হাসি দিয়ে বলল, একদিন ঠিক তুই আমার ভালোবাসা বুঝবি। এদিকে আয়নাকে ফাহাদ বলেছে গেস্ট রুমে কেক রাখা আছে, সেখান থেকে কেকটা নিয়ে আসতে। কেক কাটার সময় হয়ে গেছে, কিন্তু আয়ানা গেস্ট রুমে গিয়ে দেখে সেখানে লাইট অফ। কেউ কি আছে এখানে? আয়ানা ভাবলো এটা তার মনের ভুল, তাই সে লাইটটা না জ্বালিয়ে কেক খুঁজতে লাগলো। আর তখনই আয়নার পেছন থেকে আরো শেষে আয়নার মুখ চেপে তার দিকে ফিরিয়ে নিল। আয়না চেয়েও চিৎকার করতে পারছে না। আর আরুষের চোখের সামনে ওই ছেলেটার সাথে আয়নার হেসে হেসে কথা বলার দৃশ্য ভেসে উঠল। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সে আয়নার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। একে লিপকিস না বলে কামড়ানো বললে বেশ ভালো হতো। আরুষ খুব খারাপভাবে আয়নার কোমর স্পর্শ করতে আর ঠোঁটের উপর অত্যাচার চালাচ্ছে। অন্ধকারে আয়না তার সাথে এমন অসভ্যতামি করা লোকটার চেহারা দেখতে পারছে না। অনেক ছুটোছুটি করার পর আর না পেরে আয়না ঠুকরে ঠুকরে কান্না করতে লাগলো। আর তখনই আরুষের হুঁশ আসে যে সে এতক্ষণ কি করছিল। নিজের কাজের জন্য নিজের কাছে নিজেকে এখন ছোট মনে হচ্ছে আরুষের। রাগের মাথায় সে যা করে বসলো, তা যদি আয়নাকে জানতে পারে যে এটা আরুষের কাজ, সে তো কোনোদিন আরুষকে ভালোবাসবে না। এসব ভেবে আরুষ আয়নাকে ছেড়ে দিল, আর সাথে সাথে আয়না এক দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে গেল। আর তখনই পার্টিতে সবাই খুব আনন্দ করছে, কিন্তু সবার মাঝে যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল এই পার্টি নিয়ে, সেই এখন চুপচাপ। আয়ানা কিছুতেই পার্টিতে নিজের অ্যাটেনশন দিতে পারছে না। ওর মাথায় বারবার শুধু ওই রুমের কথা ঘুরপাক খাচ্ছে। ফ্ল্যাশব্যাক, তখন সেই অচেনা লোকটি আয়নাকে ছেড়ে দিতেই সে দৌড়ে বাইরে চলে আসে আর ধাক্কা খায় ফাহাদের সাথে। আরে শালিকা, কি হলো আবার? তোমাকে এমন কেন লাগছে? ভাইয়া ওই রুমে কে যেন আছে। মানে, তোমাকে না আমি কেক আনতে পাঠিয়েছি, ওখানে তো কেউ নেই। আচ্ছা চলো গিয়ে দেখি। আয়না ফাহাদকে নিয়ে সেই রুমে চলে গেল, কিন্তু আশ্চর্য, সেখানে কেউ ছিল না। দেখলে, এখানে কেউ নাই। হয়তো সারাদিন অনেক শোরগোল এর ভিতরে ছিলে, তাই হ্যালুয়েশন হচ্ছে। হবে হয়তো। আচ্ছা ওই কেকটা নিয়ে নিচে চলুন, সবাই ওয়েট করতেছে। ফাহাদ কেক নিয়ে নিচে যাচ্ছিল। আয়নার দিকে তাকিয়ে থেমে গেল, কারণ আয়নার ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে, অনেকটা কেউ কামড় দিলে যেমন হয়। শালিকা, তোমার ঠোঁটে কি হয়েছে? এমন কেটে গেল কিভাবে? না মানে পড়ে গিয়েছিলাম তো তাই। হয়েছে শালিকা, তুমি এখনো সেই পিচ্চি রয়ে গেলে। আচ্ছা চলো নিয়ে যাই, সবাই ওয়েট করছে। আর তারপর ওরা নিচে চলে গেল। আর তখন থেকে ও অন্যমনস্ক হয়ে আছে। হঠাৎ নিজের পিছে কারো উপস্থিতি পেয়ে ওর ধ্যান ভাঙে। পিছে তাকাতেই অনেকটা চমকে ওঠেও। আজব লোক তো আপনি, এইভাবে কেউ অপরিচিত কারোর এত কাছে এসে দাঁড়ায়। উপস, সরি। আই এম অলসো সরি। আসলে আমি কিছুটা স্ট্রেসের ভেতরে ছিলাম, তাই আপনার সাথে এইভাবে কথা বলে ফেলেছি। ইটস ওকে। আপনি বোধহয় ফাহাদের শালিকা, রাইট? জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। ফাহাদ ভাইয়ার কম বেশি সকল আত্মীয়দের তো আমি চিনি। হুম, আসলে আমি ফাহাদের ফ্রেন্ড। এতদিন আউট অফ কান্ট্রি ছিলাম। কি? তার মানে আপনি কি দ্য ফেমাস বিজনেসম্যান অ্যান্ড টপ মডেল মিস্টার আরুষ চৌধুরী? হ্যাঁ, আমি আরুষ। আপনি দাঁড়ান, আমি একটু আসছি। এ কথা বলে আয়না এখান থেকে কেটে পড়তে নিল। আরুষ বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমার ওই দুষ্টু মিষ্টি পাগলামি যে বারবার আমায় ঘায়েল করে, তোমার কাছে টানে। কি করে সামলাবো আমি নিজেকে? তারপর অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে আসে। সবাই একসাথে সত্যিকে উইশ করে, কেক কাটে, সবাইকে কেকের পিস একটু একটু করে খাইয়ে দেয়। তারপর গিফটের পালা। সবাই গিফট দিয়ে সুপ্তির রুম একদম ভরে ফেলেছে। এরপর সবাই আরও রাত পর্যন্ত আনন্দ করে বাড়ি চলে গেল। আর আরুষকে ফাহাদ অনেক রিকোয়েস্ট করেছিল আজ রাতটা থাকার জন্য, কিন্তু আরুষ কিছুতেই রাজি হয় না, কারণ আজ যে তার খুব দরকারি একটা কাজ রয়েছে। ফাঁকা একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আশিস, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। একটু আগে কিছু লোক বাড়ি ফেরার পথে আশিসকে উঠিয়ে এই বন্ধ ফ্যাক্টরিতে নিয়ে আসে। তারপর অনেক মারধর করে এই চেয়ারে বেঁধে রাখে। আশিস বারবার জিজ্ঞেস করছিল তারা কারা, আর আশিসের সাথে তার কিসের শত্রুতা, কিন্তু সবাই শুধু বলেছে তাদের বস এসে আশিসকে সকল প্রশ্নের উত্তর দিবে। এরই মাঝে সেখানে আরুষ চলে আসে। তো কেমন লাগছে মিস্টার আশিস? খুব তো শখ ছিল
আমার জান পাখির সাথে পিরিতের আলাপ করার? কে আপনি আর আমি আপনার কোন জান পাখির সাথে কি করছি? কুতার বাচ্চা, এখন তুই নাটক করছিস নাটক? শোন, আয়ানা আমার জান, আমার কলিজা। আয়ানাকে শুধু আমি ভালোবাসবো, আমি। প্লিজ আমাকে যেতে দিন। আমি কথা দিচ্ছি আমি আর আয়নার সাথে কথাও বলবো না, ওর সাথে মিশবো না। গুড বয়। ওই, তোরা একে নিয়ে হাসপাতালে ভর্তি করে দে, আর এর ফ্যামিলিকে সকালে ফোন করে দে। এরপর ওরা আরও কিছু সময় আশিসকে ধোলাই দিয়ে হাসপাতালে দিয়ে আসে। অন্যদিকে আয়না বাসায় বসে ভালোভাবে ফ্রেশ হয়ে নিল। রাতে শুয়ে শুয়ে ভাবছে যে ওই রুমে ওদের কে ছিল। সে যদি চরিত্রহীন হতো তবে তখন আমায় আর বাহিরে আসতে দিত না, কিন্তু সে তো ভালো লোকও নয়, আমার ঠোঁট দুটো ফুলিয়ে দিয়েছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল। সকালে আবার ভার্সিটি যেতে হবে। আয়নার বেলকনির দরজা খোলা ছিল, তা দিয়ে আরুষ ভিতরে চলে আসে। বিনা চোখের পলকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আয়নাকে ঘুমের মাঝে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়নার কপালে একটা কিস করলো। এতে আয়না ঘুমের মাঝে হালকা কেঁপে উঠল। আরুষ আরও একটা চুমু খেয়ে সে রাতের মতো বাসায় চলে আসলো। পরদিন ভার্সিটিতে। আজ ভার্সিটিটা কেমন জানি উৎসব উৎসব। আয়না পরে তার বেস্ট ফ্রেন্ড মাহির কাছ থেকে জানতে পারে আগামীকাল নাকি ভার্সিটিতে নবীন বরণ, তাই এখন থেকে সবকিছু রেডি করা হচ্ছে। এবার অনুষ্ঠানটা এত বড় করে হচ্ছে কেন রে? কারণ আগামীকাল আমার ক্রাশ আসবে স্পেশাল গেস্ট হিসেবে। মানে কে আসবে? ভার্সিটির সব মেয়েদের ক্রাশ, দ্য ফেমাস বিজনেসম্যান আরুষ। কি, আরুষ আসবে কলেজে? জানিস আমি খুব এক্সাইটেড। কাল খুব সুন্দর করে সেজে আসবো, তুইও আসবি কিন্তু। কি জানি, আমার আবার কোনো ক্রাশের উপর ইন্টারেস্ট নেই। হ্যাঁ তো জানি, তুই কত নিরামিষ। বাই দ্য রাস্তা, কাল কিন্তু শাড়ি পরে আসবি, সকলের ড্রেস কোড শাড়ি। ওকে, পরবো নে। চল এখন ক্লাসে যাই। এমনিতেই কেন জানি না মনে হচ্ছে কেউ আমাকে ফলো করতেছে। বাল। আয়না তো আর জানে না আরুষ এখন থেকে 24 আওয়ার্স ওকে ফলো করবে। তারপর ওরা ভালোভাবে ক্লাস করে বাসায় ফিরে আসলো। নবীন বরণের দিন সকালে। আজ কলেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। এত বড় একজন গেস্ট আসবে বলে কথা। তার ছেলে মেয়েরাও পরিপাটি হয়ে সেজে গুজে এসেছে। সব মেয়েরাই শাড়ি পরেছে, শুধু কিছু নবাব জাতি মানে বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়েরা বাদে। আর ছেলেরা পরেছে পাঞ্জাবি। সকাল 10টার দিকে অনুষ্ঠান শুরু হবে। আয়না ও মাহি একটু আগে এসেছে, কারণ অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে আয়নার উপর দায়িত্ব পড়েছে। পাশাপাশি মাহি একটু হেল্প করবে। আজ আয়ানা একটা নীল রঙের শাড়ি পরেছে। খুব সুন্দর করে কুচি দিয়ে পিঠ ও পেট বের করে, কারণ মাহি এভাবে স্টাইল করে ওয়েস্টার্ন শাড়ি পরেছে ও মাহি আয়ানাকে জোর করে এভাবে শাড়ি পরিয়েছে। আয়না কানে বড় বড় ঝুমকো পরেছে, গলায় একটা নেকলেস, চুলগুলো খোপা করা, খোপায় বেলি ফুলের মালা পরানো, মুখে হালকা মেকআপ ও ঠোঁটে গাঢ় লিপস্টিক। সব মিলে কোনো সাহিত্যের এক মায়াবতী রাজকন্যার মতো লাগছে তাকে। ওই মাহি, দেখ না, আমার কাছে এইভাবে শাড়ি পরতে ভালো লাগে না, কেমন খোলামেলা লাগছে। ধর, স্টাইল কি বুঝিস না নাকি? তুই ফর্সা মানুষ, তোকে এভাবেই সুন্দর লাগছে। দেখ গিয়ে আজ কয়টা প্রপোজ পাস। ঘোড়ার ডিম পাবো। আচ্ছা, কথা বাদ দিয়ে এই স্ক্রিপ্টটা একবার রিভিশন দিতে দে। এখন সবাই চলে এসেছে। হ্যাঁ, আর আমার ক্রাশও চলে এসেছে। দেখ, গেট দিয়ে কত বড় একটা গাড়ি ঢুকেছে, আর সব মেয়েরা কিভাবে গিয়ে ধরেছে তাকে। মাহির কথা শুনে আয়ানাও গাড়ির দিকে তাকায়। ভেতরে আরুষ বসা। খুব সুন্দর লাগছে ওকে আজ। সব মেয়েরা যেন পাগল হয়ে যাচ্ছে। আজ আরুষ একটা নেভি ব্লু কালারের ভেতর একটা পাঞ্জাবি পরেছে, তার উপর ব্ল্যাক শেরওয়ানি, নিচে ব্ল্যাক পায়জামা, ব্ল্যাক শু, হাতে ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি, চুলগুলো একপাশে সাইড করা। তুই বসে বসে তোর ক্রাশকেই দেখতে থাক, আমি গেলাম স্টেজে। তারপর আয়না মাহিকে রেখে স্টেজে উঠে পড়ল। তারপর সকলকে সালাম দিয়ে এক এক করে সকল অতিথিদের শুভেচ্ছা জানালো। আরও শুধু দু চোখ ভরে আয়নাকে দেখছে। কি অপরূপাই না লাগছে ওকে শাড়িতে। লোকে ঠিকই বলে বাঙালি মেয়েদের শাড়িতেই মানায়, কিন্তু আরুষের এই হাসি খুশি ভাবটা বেশিক্ষণ থাকলো না। মুহূর্তে তা রাগে পরিণত হলো। এর আবার যথেষ্ট কারণও রয়েছে। একে তো আয়নাকে দেখার অধিকার শুধু আরুষের আছে, আর কারণে তবু আয়না এভাবে নিজের শরীর দেখে শাড়ি পরেছে। তার উপর অনুষ্ঠানে আসা সব ছেলেরা হা করে তাকিয়ে আছে আয়নার দিকে, তার চোখ দিয়ে গিলে খাচ্ছে। আরুষ খুব কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে ব্যর্থ চেষ্টা চালালো।
যত যা হোক সে হলো স্পেশাল গেস্ট, অন্তত অনুষ্ঠানের অর্ধেক সময় পর্যন্ত তাকে এসব সহ্য করতে হবে। পরে সে আয়নাকে তার কৃতকর্মের সাজা দেবে। এদিকে আয়না খুব সুন্দরভাবে উপস্থাপন করছে। বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা নানা খেলা ও নাচ গানে অংশ নিয়েছে। এভাবে অনুষ্ঠানে প্রায় অর্ধেক সময় কেটে যায় ও মাঝে একটা বিরতি আসে। আয়না তার শাড়ির কুচি ঠিক করতে করতে স্টেজের পেছনের রাস্তা দিয়ে বাইরে যাচ্ছিল। এই সময় দিকটা একটু নীরব, তেমন মানুষজন নেই। যখনই আয়না ভাঙা ক্লাসরুমটার পাড়ে দিয়ে যাচ্ছিল, তখনই পেছন থেকে দুটি হাত তাকে সে ক্লাসরুমে টেনে নিয়ে যায়। আয়না যেই না চিৎকার করতে যাবে, দেখে আরুষ তার মুখ চেপে ধরেছে। আয়না ভীষণ অবাক হয় আরুষের এই ব্যবহারে। আবার আরুষের রাগী চেহারা দেখে ভয়ও পেয়ে যায়। কি সমস্যা তোমার? নিজের শরীর দেখানোর খুব শখ, তাই না? মানে? এখন তুই বাচ্চা হয়ে গেছিস, কি দরকার ছিল এভাবে শাড়ি পরে আসার? তোর উপর শুধু আমার অধিকার আছে, আর কারো না, বুঝেছিস? মানে এসব কি বলছেন আপনি? আর আমার উপরে কিসের অধিকার আপনার? খুব টাকা আছে বলে কি যার তার সাথে অসভ্যতামি করার লাইসেন্স পেয়ে গেছেন নাকি? আমার আর কাউকে চাই না, শুধু তোকে চাই। তুই শুধু আমার, আমি তোকে। কি? আমাকে? বলুন কি? আমার তো মনে হচ্ছে ওই দিন পার্টিতে আপনি আমাকে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিলেন। হ্যাঁ, ঠিক বলেছিস, ওটা আমিই ছিলাম। আর আমি এমন কেন করেছিলাম জানিস? কারণ তুই একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিলি, খুব আলগা পিরিত দেখাচ্ছিলি। ছি, আপনি এত খারাপ ভাবতে পারিনি। আপনার মন মানসিকতা খুব নীচ। ও আচ্ছা, আমার এই ব্যবহারে আমি খারাপ? আর তুই যে নিজের শরীর দেখিয়ে বেড়াচ্ছিস, তার মানে কি তুই একটা পতিতা? প্লিজ আরুষ, থামুন। আপনার এই কথাগুলো আমি জাস্ট নিতে পারছি না। কেন? তুই তো আমার খারাপ রূপটা দেখতে চাইলি, এবার দেখ। খুব শখ না তোর খুলে খুলে চলাফেরা করার? তোর ইচ্ছাটা আমি পূরণ করে দিচ্ছি। এ কথা বলে একটা হ্যাচকা টান দিয়ে আরুষ আয়নার পুরো শাড়িটা খুলে ফেলল। আর আয়নার ফর্সা শরীরটা খুব বাজেভাবে দেখা যাচ্ছে। কিন্তু আরুষের বাকি ছেলেদের মতো সেদিকে কোনো নেশা নেই। সে তো শুধু আয়নাকে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু আয়নার কান্নায় আরুষের রাগ ভাঙে। সে আয়নার কাছে গিয়ে চুপ করে বসে পড়ে। আয়না নিজে দু হাত দিয়ে শরীর জড়িয়ে কান্না করছে খুব। আয়নার কান্না দেখে আরুষের বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আরুষ আয়নার কাছে আসতে দিয়ে আয়না ভয়ে কাঁচুমুচু হয়ে যায়। কারণ সে মনে করেছিল আরুষ তার সাথে খারাপ কিছু করবে। কিন্তু আরুষ তাকে অবাক করে দিয়ে শাড়ির আঁচলটা আয়নার বুকের উপর পেঁচিয়ে দেয় আর নিজের হাত দুটো আয়নার গালের উপর রাখে। আর অনেকটা ইমোশনাল হয়ে বলতে লাগে, আমি জানি আমি যা করেছি তাতে তোমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু বিশ্বাস করো, আমি চরিত্রহীন নই। আমি তোমাকে খুব ভালোবাসি আয়না, কিন্তু বাকি 8-10টা ছেলের মতো নিজের ভালোবাসার মানুষের সামনে নিজের ভালোবাসার মনের কথাগুলো বলতে পারি না। জানো কেন? 8 বছর বয়সে আমার মা মারা যায়। বাবা তখন আরেকটা বিয়ে করে অন্য দেশে চলে যায়, আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে। কিন্তু টাকাই কি মানুষকে সুখ দিতে পারে বলো? যেই বয়সে সন্তানরা মায়ের আঁচলের ছায়ায় বড় হয়, সেই বয়সে আমি অনাথ হয়ে গেছি। আমার দাদা আমাকে দেখাশোনা শুরু করে। সবেমাত্র কলেজের গণ্ডি পেরোতে আমার দাদাও আমাকে ছেড়ে চলে যায়। যেই বয়সে ছেলেরা জিএফ নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে পড়াশোনার পাশাপাশি আমাকে পুরো বিজনেস সামলাতে হয়। নিজের একাকিত্ব দূর করার জন্য সব সময় নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখতাম। সময় পেলে ড্রিঙ্কস করে অবসর কাটাতাম। সুন্দর রূপের জন্য অনেক মেয়েরাই আমার জন্য পাগল, কিন্তু আমি তা দিয়ে কি করব? সত্যি ভালোবাসা পাওয়ার লোভ আমাকে চিড়ে চিড়ে খাচ্ছিল। আয়না নিজের অজান্তে চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরুষ আরেকটু থেমে আবার বলতে লাগলো, সেদিন পার্টিতে প্রথম তোমাকে দেখেই আমি তোমার প্রেমে পড়ে যাই, অনেকটা সাইকোর মতো। কি করবো বলো? মা বাবার কাছ থেকে তো কখনো শিক্ষা পাইনি, তাই তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোমাকে অন্য কারো পাশে সহ্যই করতে পারি না, ভালোবাসাটা চেয়েও প্রকাশ করতে পারি না। এটা আমার ব্যর্থতা। কিন্তু বিশ্বাস করো, আমি খারাপ নই। আমি আর 4-5টা সাধারণ মানুষের মতো সঙ্গী চাই। আমার একাকিত্ব দূর করতে চাই। আমি তোমাকে চাই। আয়না এতক্ষণ চুপ করে এক দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়েছিল। হঠাৎ আয়না আরুষকে অবাক করে। নদীর তীরে বসে আছে দুজন। নদীর স্রোত তার আপন গতিতে চলছে আর আয়না চুপচাপ নদীর পানির দিকে তাকিয়ে আছে। আর আরুষ সে তো সূর্যাস্তের এই স্নিগ্ধ আলোয় আয়নাকে দেখছে।
কিছুক্ষণ নীরব থাকার পর আরুষ বলে উঠল, আমি কিন্তু আমার জবাবটা পাইনি। কিসের জবাব? ওই যে তখন তুমি আমার কথা শুনে এভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমি কি আমায়... অনুতাপের জন্য। আপনার কথা না জেনেই আপনাকে এত কথা শুনিয়েছি, তাই ভীষণ অনুতপ্ত হচ্ছিলাম। এর বেশি কিছু না। আর আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এটা আপনার ভুল ধারণা। আপনি আমার সাথে যেই ব্যবহার করেছেন। সরি, আসলে তোমার পাশে কেন জানি আমি কাউকে সহ্যই করতে পারি না। বুঝলাম। বাই দ্য ওয়ে, আমি বাড়ি যাব, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আয়ানা, আমি একটা রিকোয়েস্ট করব, রাখবে? চেষ্টা করব। আগামী 7টা দিন তুমি কি আমার প্রেমিকা হবে? মানে? টেনশন নিও না, আমি কখনো তোমার উপর জোর করব না, আর তোমাকে বাজেভাবে টাচ করব না। তুমি শুধু 7 দিন আমার সাথে সময় কাটাবে। এতে কি হবে? আমার বিশ্বাস তুমি এই কয়েকদিনে আমাকে ভালোবেসে ফেলবে। প্লিজ আয়ানা, রাজি হয়ে যাও। এরপর কখনো তোমাকে আমি ডিস্টার্ব করব না। যদি রাজি না হই? তোমাকে নিয়মিত জ্বালাবো। তুমি যদি আমার না হও তো তোমাকে শেষ করে দেব, তারপর নিজে সুইসাইড করব। এইটাকে রিকোয়েস্ট না বলে থ্রেট বললেও পারতেন। তোমার যা ইচ্ছা ভাবো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু 7 দিন পরে যদি আমি আপনাকে ভালো না বাসি, আপনি কোনোদিন আপনার এই চেহারা আমাকে দেখাবেন না। দেখাবো না, প্রমিস। ঠিক আছে, আপনার 7 দিন এখন থেকে শুরু হলো। আজ তো পুরো দিন প্রায় শেষ। তো আমার ইচ্ছা। ওকে, তবু আমি হ্যাপি। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। এ কথা বলে আয়ানা যেতে নিতেই আরুষ ওকে সোজা কোলে তুলে নিল। আয়ানা অনেক নাড়াচাড়া করলেও আরুষ ওকে নামায়নি, একদম সোজা ওর বিএমডাব্লিউ গাড়িতে নিয়ে বসালো। তুমি এখন আমার জিএফ, তাই আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়নাকে বাসায় পৌঁছে দিল। ইন দ্য নাইট আয়না বারান্দায় বসে বসে ধোয়া ওঠা গরম কফি খাচ্ছে আর আরুষের কথা ভাবছে। সত্যি ছেলেটা ওর লাইফে অনেক বেশি স্ট্রাগল করেছে, তাই হয়তো এত জিদি। কিন্তু একটা কথা মানতে হবে, আরুষের ব্যবহৃত রাস্তাটি ভুল হলেও ওর ভালোবাসাটা সত্যি। কিন্তু কেন জানে আয়না নিজ থেকে চেয়েও আরুষের মতো একটা ছেলেকে নিজের বিএফ মানতে পারছে না। সব মেয়েদের স্বপ্ন আরুষের মতো একটা কিউট রোমান্টিক বিএফ থাকুক, যে কিনা তাকে সাইকোর মতো ভালোবাসবে। কিন্তু আয়ানা এমন কাউকে পেয়ে তো হঠাৎ ও খেয়াল করলো ওর পিছে কেউ দাঁড়িয়ে আছে। আ এই চুপ। আমি আপনি এত রাতে এইখানে কেন? নিজের জিএফ কে দেখতে আসলাম। যান এখান থেকে, আম্মু দেখলে আমি শেষ। আগে এটা ধরো। এত চকলেট কেন? কারণ আমি জানি তুমি চকলেট কত লাইক করো, তাই আনলাম। এটা রাখো, আমি চলে যাব, পাক্কা। দিন, রাখছি। হ্যাপি? এবার চলে যান। আরও যেতে নিয়ে হুট করে আয়নার কাছে চলে আসলো, কপালে একটা চুমু দিয়ে দিল এক লাফ। আসলে নিচে আরুষ আগে থেকে সব রেডি করে রেখেছিল যেন পড়ে না যায়। পাগল। দ্য নেক্সট ডে কলেজে ঢুকেই যে আয়ানাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি। এত কম সময়ে এত সুন্দর করে ভার্সিটিতে এসে এত বড় সারপ্রাইজ পাবে তা কখনোই ভাবতে পারেনি আয়ানা। আরুষ মাত্র এক রাতে এত অ্যারেঞ্জমেন্ট করলো কিভাবে? কলেজের গেটটা খুব সুন্দর করে লাভ বেলুন দিয়ে ভরা, তার মাঝে লেখা আরুষ আয়ানা। আয়না এসব দেখে মুখে রাগী ভাব রাখলেও মনে মনে ভীষণ হ্যাপি। তারপর গেট খুলে কলেজে ঢুকতে আরেক সারপ্রাইজ। অনেকগুলো মেয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে গোলাপ আর তার সাথে একটা করে লাভ বেলুন, আর প্রত্যেকটি বেলুনে আয়নার ছোটবেলার আলাদা আলাদা ছবি। আয়না অবাক চোখে দেখছে ছবিগুলোকে। এই ছবি তো আয়নার ছোট থেকে বড় হওয়ার স্মৃতিগুলোকে তাজা করে দিচ্ছে, কিন্তু এত সুন্দর করে ছোটবেলার ছবিগুলো আরুষ পেল কোথায়? যাই হোক, আয়ানা সামনে এগোচ্ছে আর সবাই ওকে তাদের হাতের বেলুনওয়ালা ছবিগুলো দিচ্ছে। তারপর আয়ানা হ্যাপি মুডে সেই বেলুনগুলো নিয়ে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই মাহি ওকে গিয়ে ধরলো। কি রে, তোর হাতে এগুলো কি? মুড়ি খাবি? দিমু না। আমারে কি তোর অন্ধ মনে হয়? এগুলো লাভ বেলুন, নিশ্চিত দুলাভাই ছিল। সব যেহেতু জানিস তো জিজ্ঞেস করিস কেন? এক সেকেন্ড, তোর দুলাভাইকে? কে আবার? আমার ক্রাশ মিস্টার আরুষ। সব সময় বেশি বুঝিস। ও তাই? তাহলে তুই ওর পাগলামি সহ্য কেন করিস? ও আমাকে একটা শর্ত দিছে। আচ্ছা এসব বাদ, তুই জানি আমাকে কি বলবি? আগে তুই আমার একটা কথা বলতো,
তুই কি আরুষকে ভালোবাসতে পারবি কখনো? দেখ, ভালোবাসাটা হচ্ছে একটা অনুভূতি। কখনো কেউ জোর করেও ভালোবাসা পায় না, আবার কখনো কখনো আপনা আপনি তা হয়ে যায়। ভালোবাসায় কোনো শর্ত থাকে না, কোনো স্বার্থ থাকে না। ভালোবাসায় থাকে শুধু ত্যাগ, শুধু স্যাক্রিফাইস। এখন আরুষকে আমি কখনো ভালোবাসবো কিনা জানি না। আচ্ছা, তুই আমাকে কি বলবি বল? নিউজ পেয়েছিস? কিসের? কলেজের একটা নতুন স্যার এসেছে, সে কিউট, আমারও ক্রাশ, নাম আবির। তুই কোনোদিন শুধরালি না, শেষমেশ স্যারদেরও খেয়ে ছেড়ে দেওয়ার মতল। শোন, আমি এখন লাইব্রেরি যাব, কিছু বই আনতে যাবি তুই? না রে, তোর মতো আমি বই প্রেমী না। আমি এখন দুলাভাইয়ের রেডি করা মাগনা ফুচকা খেতে যাব। একথা বলেই মাহি দিল একদৌড়। আয়না বুঝতে পেরেছে যে আরুষ আশেপাশে সব ফুচকা ও রেস্টুরেন্টে আয়ানা ও তার ফ্রেন্ডসদের জন্য বুক করে রেখেছে। আয়ানা আর কিছু না বলে লাইব্রেরি চলে গেল বই আনতে। আয়না সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় না লাইব্রেরি থেকে পা বাড়াবে, অমনি একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আয়না তো রেগে ফায়ার। ইউ স্টুপিড বয়, চোখে দেখতে পার না নাকি? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা হয়। আবির কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য আরুষের কলেজে প্রফেসর হিসেবে জয়েন করেছে। এই মেয়ে হলো আরুষের দুর্বলতা, কিন্তু একে আপাতত কিছু করবে না আবির। যখন আরুষ ও আয়না দুজনে খুব ক্লোজ হবে, তখনই আবির তার প্রতিশোধ নেবে। এসব ভেবে একটা ডেভিল স্মাইল দিল আবির। আবির চৌধুরী দেখতে অসম্ভব কিউট, লম্বা 6 ফুট 2 ইঞ্চি, একজন প্রফেসরের ব্যর্থ বিজনেসম্যান। তার জন্য অবশ্যই আরুষ দায়ী। আরুষের সৎ ভাই হলো আবির। জনমের শত্রুতা দুজনের মাঝে, বাকিটা গল্পে জানবেন। কানে শুনতে পান না নাকি? জবাব দিন বেয়াদব। এখন আমি শুনতে পারছি না, কিন্তু কিছুক্ষণ পর যখন তোমার কানের উপর একটা থাপ্পড় দিব তখন তুমি শুনতে পারবে না। আয়ানা তো আবিরের কথা শুনে পুরো অবাক। হঠাৎ ওর মাহির বলা নতুন টিচারের কথা মনে পড়লো। আয়ানা তো লজ্জায় শেষ। যদি এই সেই টিচার হয় তবে তো আয়নাকে খারাপ ভাববে। এ কথা ভেবে কপা কপা কণ্ঠে আয়না জিজ্ঞেস করলো, কে আপনি? আর তখনই আবির। আপাতত পুরো ক্লাসের সামনে কানে ধরে দাঁড়িয়ে আছে আয়ানা। অবশ্য দোষটা তার, নিজেদের কলেজের নিউ প্রফেসরকে এভাবে অপমান করেছে। জেনে করুক বা না জেনে, কারো সম্পর্কে না জেনেই বা এত অপমান করার কি দরকার? স্যার সরি, প্লিজ এইবারের মতো ছেড়ে দিন। জীবনে আর কোনো দিন কাউকে অপমান করব না। সেটা আমাকে এত কিছু বলার আগে ভাবা উচিত ছিল। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, শো নাও ইউ ক্যান গো। আবিরের বলতে দেরি নেই, এক দৌড়ে আয়না তার সিটে গিয়ে বসলো। তাদেরকে সবার রিয়াকশন। কি রে, আমাকে এত বড় বড় করে লেকচার দিয়ে এখন নিজে এটা কি করলি? তোর টিটকিরি মারিস না। আমি যদি জানতাম সে আমার টিচার, তবে মরে গেলেও এমন মিসবিহেভ করতাম না। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, সবাই আজকে নিউ লেসন বের করো। তারপর সবাই যথারীতি ক্লাস করলো। সারাদিন ক্লাস করে বাসায় এসে আয়ানা একটা লম্বা শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো। আয়ানা দাঁড়িয়ে আছে আয়নার সামনে আর কথা বলছে নিজের সাথে নিজে। কি আছে রে তোর ভেতরে আয়না, যে এত মেয়ে থাকে আরুষের মতো স্পেশাল কেউ তোকেই চুজ করলো? আচ্ছা, তুই বা এত কেন ভাবছিস আরুষকে নিয়ে? আবার প্রেমে টেমে পড়লি নাকি? এসব ভাবতে ভাবতে আনমনে হেসে উঠলো আয়ানা। তখনই ওর ফোনটায় একটা মেসেজ আসলো আননোন নাম্বার থেকে। আয়ানা মেসেজ দেখে বুড়োই শট। সেখানে লেখা ছিল, বুঝলাম আমার প্রেমে পড়েছ, তাই বলে এভাবে টাওয়েল পেঁচিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে চেঞ্জ করো, আর জানালা খোলা রাখবে না, যদি অন্য কেউ দেখতো তো। যাই হোক, আয়ানা বুঝে গেছে আরুর জানালা দিয়ে ওকে দেখছে আর ও সব কথা শুনে ফেলেছে। তাই ও এক দৌড়ে জামা নিয়ে চলে গেল বাথরুমে। তারপর আরশও একটা মুচকি হাসি দিয়ে আয়নার জন্য নিয়ে আসা শাড়িটা ও একটা চিরকুট জানালা দিয়ে ভেতরে ফেলে চলে গেল। আয়না বের হয়ে দেখে ওর খাটের উপর একটা পার্সেল। সেটা খুলে দেখে ভেতরে খুব সুন্দর একটা গোলাপি শাড়ি আর একটা চিরকুট, সেখানে লেখা, গোলাপি রঙে তোমাকে দারুণ মানাবে। কাল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমার জন্য অবশ্যই তোমার সাথে কাটানো প্রতিটা দিনই সমান। তবুও কাল একটু শাড়িটা পরে সেজে বাড়ির সামনে মেইন রোডটা এসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। আয়না চিরকুটটা দেখে মুচকি হাসলো আর বলল যেন কাল সকালটা তাড়াতাড়ি চলে আসে। দ্য নেক্সট ডে। আজ সকালটাই যেন একটু অন্যরকম। আজ আয়না একদম সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। আয়নার মা জিজ্ঞেস করেছিল যে আজকে কোথায় যাবে। আয়না বলেছে সে মাহির কাছে যাচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য, আর শাড়ি ও মেকআপ
আয়না তার ব্যাগের ভিতর ভরে নিয়েছে। প্রথম প্রথম একটু খারাপ লাগছিল মিথ্যা বলার জন্য, কিন্তু পরে আয়না সময় নষ্ট না করে মাহিদের বাসায় চলে গেল। সেখানেই শাড়ি পরে রেডি হয়ে থাকবে। আরুষ সেখান থেকে পিক করবে আয়ানাকে। যাওয়ার আগে আয়ানা আরুষের দেয়া আরেকটা চিরকুট খুলে পড়তে লাগলো। তোমার ওই কাজল কালো চোখ দুটি যে আমায় পাগল করে দিবে। ওই মায়াবী চোখের প্রেমে আমি অনেক আগেই পড়েছি, কাল আবার পড়তে চাই প্রিয়। আয়ানা আরুষের দেয়া গোলাপি শাড়িটা পরেছে, হাত ভর্তি গোলাপি চুড়ি, চুলগুলো ছাড়া, কানে গোলাপি পাথরের দুল ও একপাশের কানে একটা গোলাপ দেয়া। শাড়ির আঁচল একপাশে ফেলানো, পুরাই একটা ফ্লাওয়ার কুইনের মতো লাগছে। আরুষ মাহিদের বাড়ির সামনে আসলো। দেখে আয়না নিজেই যেন একটা গোলাপ ফুল। গাড়ি থামিয়ে আরুষ হা করে আয়নাকে দেখছে, যেন প্রায় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু না, আরুষ তেমন কিছুই করবে না, কারণ সে আয়নাকে কথা দিয়েছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর সুরে আয়নাকে বলল, গাড়িতে ওঠো। উঠবো। উঠতেই তো বললাম। কিছু বলবেন না, এমনিই উঠবো। আজব তো, কি বলবো? ওঠো তুমি। আয়না কিছু না বলে রাগ দেখে উঠে পড়ল। সারা পথ আয়না মুখ ফুলিয়ে বসেছিল। ও আসলে আশায় ছিল আরুষ ওকে কিছু বলবে, ওর একটু প্রশংসা করবে, কিন্তু আরুষ তা না করায় আয়নার মুড অফ হয়ে গেল। তার মানে আজ আমাকে একটুও সুন্দর লাগছে না, তাই হয়তো আরুষও কিছু বলছে না। আমাকে দেখতে খুব খারাপ দেখায়। আরুষ আয়নার ব্যাপারটা বুঝতে পেরে একটা টেডি স্মাইল দিল। নির্দিষ্ট জায়গায় এসে আরুষ আয়নার চোখ একটা রুমাল দিয়ে বেঁধে দিল। আয়নার একটু ভয় ভয় করছে। তখনই আরুষ আয়নার পাশে গেট খুলে দিল আর আয়নাকে নামতে বলল। আমরা এসে গেছি, নামো। আয়না আরুষের কথা মতো গাড়ি থেকে নামলো। আরুষ সাথে সাথে ওকে কোলে তুলে নিল। কিছু দূর হাঁটার পর আরুষ আয়নাকে নিচে নামিয়ে চোখ খুলে দিল। আয়না আস্তে আস্তে ওর চোখ দুটো মিলল। আয়না হা করে তাকিয়ে আছে। এমনিতে আজ আকাশ একটু মেঘলা। খোলা আকাশের নিচে একটা সুন্দর আঁকাবাঁকা নদী। নদীর তীরে ঘেঁষে বানানো হয়েছে একটা ছোট্ট বাগান। পাশে একটা টেবিল, যা গোলাপি রঙের ফুল দিয়ে সাজানো। টেবিলের দু পাশে দুটো চেয়ার, উপর থেকে ফুলের ছাউনি। টেবিলের উপর একটা ক্যান্ডেল জ্বালানো, তার চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে। আকাশ মেঘলা হাওয়াতে চারপাশে হালকা অন্ধকার, যেন সেই সকালের সন্ধ্যার ফিলিংস দিচ্ছে। আর মোমবাতির আলো যেন কোনো স্বপ্নের রাজ্যে হারিয়ে নিয়ে যাচ্ছে আরুষ আর আয়ানাকে। ওয়াও, কি সুন্দর জায়গা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। সুইটার, জায়গাটা সুন্দর, কিন্তু তোমার থেকে কম। আজ তো আমাকে ভালোই দেখাচ্ছে না। কে বলেছে? আমার রূপসীকে আজ আরো সুন্দর লাগছে এই শাড়িতে। তোমার এই সৌন্দর্যের সামনে সব ফুল হার মেনেছে। সত্যি? আরুষ কিছু না বলে আয়নার কোমর জড়িয়ে কাছে নিল। হঠাৎ আরুষ এমন কিছু করবে তা আয়নার ধারণার বাইরে ছিল। আরুষ আয়নাকে কাছে টানতে আয়না হালকা কেঁপে উঠল। তখনই আকাশ থেকে একটা হেলিকপ্টারের ওদের উপর দিয়ে গেল, যা থেকে অসংখ্য ফুলের পাপড়ি ঝরছে। কিন্তু আয়না সেদিক খেয়াল নেই। আজও নিজেও কেমন জানি ঘোরের মধ্যে চলে গেছে। আর তখনই আরুষ বলে উঠল, চলো গিয়ে বসি। আয়নার হুঁশ আসলো। ও তো লজ্জায় শেষ। কিভাবে তাকিয়েছিল আরুষের দিকে। আরুষ না জানি কি ভাবছে ওকে নিয়ে। আয়না ভেবেছিল আরুষ হয়তো এত তাড়াতাড়ি ওকে ছাড়বে না, হয়তো একটা কিস করবে। কিন্তু নিজের নেওয়া কথা বললেও আরুষ ওকে দেওয়া কথা ভুলেনি। তা দেখে আরুষের জন্য আয়নার মনে অনেকটা রেসপেক্টের জন্ম নিল। আরুষ আয়নাকে চেয়ার টেনে বসে মোবাইলে কিছু অর্ডার করলো। তখন একজন ওয়েটার খাবার আনলো ও আয়নার সামনে আসলো। আয়নার যেন লোভ সামলাচ্ছে না। সব আয়নার ফেভারিট, বিরিয়ানি, ফুচকা, চকলেট আর অনেকগুলো আইসের ভেতরে চকলেট আইসক্রিম, যেন তাড়াতাড়ি না গলে যায়। আর তখনই আরুষ উঠে গিয়ে আয়নার সামনে তার ফেভারিট ডিশগুলো রাখলো। আরুষকে তার কিছু বলার সুযোগ না দিয়ে আয়না গাপুস গুপুস করে ফুচকা মুখে ঢুকাতে লাগলো, সাথে ইচ্ছা মতো টক। ফুচকা যদি ভালোভাবে টকে না চুবিয়ে খাওয়া হয় তবে সে ফুচকার স্বাদ লাগে না। আয়না ফুচকা পেয়ে ভুলে গিয়েছিল যে সামনে কেউ বসা আছে। আরুষ তো আয়নার খাওয়া দেখে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। আরুষ আয়নাকে একটু লজ্জা দেওয়ার জন্য বলল, আস্তে খাও জান পাখি, তোমার খাবার কেউ খাবে না। আয়না আরুষের কথা শুনে লজ্জার লাল টমেটো হয়ে গেল। তারপর বাকি খাবারগুলো ভালো করে খেলেও টকটা আর ভদ্রভাবে খায়নি। এত বড় বাটির টক একাই সাফার করেছে। ব্যাপার কি? এত টক কেন খাচ্ছ? এমনি খেতে ইচ্ছে হলো। বুঝছি। কি বুঝছেন? ইহা গুড নিউজের লক্ষণ। আমি বাবা হতে চলেছি।
আয়না তো আরুষের কথা শুনে কাশি উঠে গেছে। কি বলে এই ছেলে, 1 সপ্তাহ আগে জোর করে একটা কিস করেছে, তাতেই কেউ প্রেগনেন্ট হয় নাকি? আজব তো। আয়না তো রেগে ফায়ার। আরে রাগ কেন করছো? আমি তো মজা করছিলাম। আয়না আইসক্রিম খাচ্ছে, আর তখনই আরুষ আয়নার খাওয়া আইসক্রিম খেতে লাগলো। আমারটা কেন খাইলেন? আরো কত আইসক্রিমই তো আছে। না মানে, আসলে তুমি যেভাবে মুখে মেখে খাচ্ছ, আমার তো অন্যভাবে খেতে ইচ্ছে করছিল, তাই ওই ইচ্ছাটা এভাবে পূরণ করলাম। তোর খাওয়া তো শেষ, এবার চলেন তাহলে ম্যাডাম, কোথায়? ফর ড্যান্সিং। আরুষ আয়নার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো আর ডান্সের জন্য প্রপোজ করলো। দ্য বিউটিফুল লেডি, উইল ইউ ক্যান বি মাই ড্যান্স পার্টনার? ইয়েস। আয়না আরুষের বাড়িয়ে দেওয়া হাতটা ধরল। আরুষ খুশি মনে আয়নাকে বাগানের উপর পাশে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। সেখানে ওরা ডান্স করবে। তখনই একটা গান বেজে উঠল, আয়নার ফেভারিট সং। আরুষেরও বেশ পছন্দ। গানের সাথে আরুষ আয়না দুজনেই নিজেকে কম্পেয়ার করছে ও নাচছে। ঠিকই তো, আয়নার জন্য আরুষ কত পাগল, অথচ আয়না বুঝেও বুঝে না। গানটি হলো, तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ भी तो तुमसे। আরুষ যেন নিজের মাঝে এক ঘোরের মধ্যে চলে যাচ্ছে। এক দৃষ্টিতে চেয়ে আছে সামনে গোলাপি পরিটার দিকে। এবার আরুষ নিজের আয়নাকে একটা গান শোনাবে বলল। আয়না বলে, আপনি গান গাইতে পারেন? একটু ট্রাই করি, শোনো। ওকে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। গান শেষে আয়না জোরে জোরে হাততালি দিয়ে বলল, আরে বাহ, আপনি তো খুব ভালো গান গাইতে পারেন। এটা মনে হয় আপনার মেয়ে পটানোর প্রধান টিপস। তাই হয়তো এত মেয়ে আপনার জন্য পাগল। এত লাভার দিয়ে কি করব? যদি আমি যার জন্য সাইকো লাভার হলাম, সেই যদি পাত্তা না দেয়? আপনি তো চাইলে অনেক ভালো মেয়ে পেতে পারেন। আমার অত ভালো মেয়ে চাই না, শুধু একজনকে চাই, আমার ওই একজন হলেই হবে। আয়না আর কিছু বলল না। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। আরুষ তো এক দৌড়ে পাশের একটা ভাঙা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। বারবার আয়নাকে ডাকছে, কিন্তু আয়না তো বৃষ্টি বলতে পাগল। ও আরও বাগানের মাঝে গিয়ে 2 হাত মেলে চারপাশে ঘুরছে আর খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। আর তখনই প্রবল বৃষ্টিতে আয়না ভিজে একাকার। 2 হাত মেলে আয়না বৃষ্টিতে ভিজছে আর হাসছে। আরুষকে এক ধ্যানে তাকিয়ে আছে আয়নার দিকে। জর্জেটের পাতলা শাড়িটা বৃষ্টিতে ভিজে পুরো শরীরের সাথে লেপটে গেছে, কিন্তু আরুষের সেদিকে কোনো খারাপ নজর নেই। সে তো আয়নার মিষ্টি হাসি দেখেই ব্যস্ত। আয়নার এতক্ষণ খেয়াল না থাকলেও এখন সে বেশ বুঝতে পারছে সে যে কত বড় বাচ্চামো করে ফেলেছে। আরুষ তো আয়নাকে দেখতে দেখতে একদম কাছে চলে এসেছে। আর তখনই আয়নাকে পেছনে ফিরতেই তার চুলের পানি দিয়ে আরুষের মুখের অবস্থা 12টা বেজে গেছে। আর আরুষও ওই প্রথম বৃষ্টিতে ভিজেছে। আয়না দূরে যেতে নিলেই আরুষ ওকে জড়িয়ে ধরল। আয়না নিঃশ্বাস যেন বেরিয়ে গেছে। আর তখনই আরুষ নিজের অজান্তে আয়নার কপালে একটা কিস করে বসলো। আয়নাও কিছু বলছে না বলে আরুষ ভেবেছে হয়তো আয়না রাগ করেছে। এভাবে সেখান থেকে চলে আসতে নিলেই আয়না আরুষকে কাছে টেনে নিল। আরুষ তো পুরোই শক। আর তখনই আরুষকে আরো অবাক করে দিয়ে আয়না তার ঠোঁট দিয়ে আরুষের ঠোঁট পুরো দখল করে নিল। আরুষও কিছু বলছে না, এক প্রকার তাল মেলাচ্ছে। কিন্তু দুজনের হুঁশ আসতেই দুজন দুজনকে হালকা একটা ধাক্কা দিল। আয়না লজ্জায় শেষ। আর তখনই আরুষ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, চলো, বৃষ্টি বেড়েই যাচ্ছে, তোমাকে বাসায় দিয়ে আসি। আয়না কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক নির্দেশনা দিল। আরুষ আয়নাকে গাড়িতে নিয়ে ওর বাসায় পৌঁছে দিল। গাড়ি থেকে নামার আগে আরুষ আয়নাকে একটা নাপা সিরাপ খাইয়ে দিল। আয়না মনে মনে ভাবলো ছেলেটা যেমন ভালোবাসে ততটা কেয়ারও করে। কালই আয়না আরুষকে বলে দিবে যে সে আরুষকে ভালোবাসে। শুনুন, বলবে কিছু? কালকে আমি আপনাকে কিছু বলবো। ওকে বলবে, সমস্যা নেই। কালকে তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, সেখানে গিয়ে যা বলার বলবে। আচ্ছা। তারপর আয়না ওর বাসায় চলে গেল। মাঝপথে ড্রেস চেঞ্জ করে এসেছিল, তাই বাসায় কেউ বুঝতে পারেনি। খোলা আকাশের ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে আরুষ। আজ আকাশের চাঁদটা একটু বেশি সুন্দর। কাল আরো সুন্দর লাগবে দেখতে, কারণ আগামীকাল তো পূর্ণিমা। আর তার সাথে আগামীকাল হয়তো আয়নারও তার ভালোবাসার কথাটা বলবে। এসব ভাবছে আর কফির কাপে একটা করে চুমুক দিচ্ছে। অন্যদিকে আয়নাও চাঁদের দিকে তাকিয়ে আছে। দুজনেই জানে না যে তারা একই সময় একে অপরের কথা ভাবছে। তাদের অজান্তে ভাবনার সাক্ষী হয়ে আছে এই চাঁদটা। এখন শুধু কালকের অপেক্ষা।
দ্য নেক্সট ডে। আজ আয়ানার মনটা খুব ভালো। যথারীতি আজকেও খুব সুন্দর করে পরিপাটি হয়ে কলেজে এসেছে সে। আজ কলেজ ছুটি দিলে বাসায় না গিয়ে আরুষের কাছে যাবে। এসব ভাবনার মাঝেই তৃতীয় পিরিয়ড শেষে মাহিও আয়ানার স্কুলের পেছনে গাছের তলা গিয়ে বসলো। তো বল, তোর প্রেমের কি খবর? ভালোই তো। যাক বাবা, শেষে অন্তত স্বীকার করলি যে তুই আরুষ চৌধুরীর প্রেমে পড়েছিস। এখনো ওকে বলিনি, তবে আজ বলবো। তোর কি খবর? আমার তো আর তোর মতন ভাগ্য নেই যে সাইকো লাভার পাবো, তবে একজনকে বেশ ভালো লাগে। তা কে সে? মেঘ, তার নাম মেঘ। সবচেয়ে অবাক করার বিষয় হলো সে আরুষের বেস্ট ফ্রেন্ড। তবে তো বেশ ভালোই হলো, কিন্তু তোর সাথে পরিচয় কিভাবে? সে এক লম্বা কাহিনী, পরে বলবো। মাহি ও আয়ানা কথা বলছিল, এর মাঝে সেখানে একটা মেয়ে আসলো। দুজনেই মেয়েটার দিকে তাকালো। শ্যামল বর্ণের মেয়েটার চেহারায় অনেক মায়া। পরনে খুব কম দামি একটা থ্রি পিস, দেখে খুবই সিম্পল পরিবারের মেয়ে মনে হচ্ছে। মেয়েটা কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানার দিকে। আয়ানাই বলতে লাগলো, কে তুমি আপু, কিছু বলবে? মেয়েটা কিছু বলছে না। ভয়ে ওর হাত পা কাঁপছে, বারবার এদিক সেদিক তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ ওকে ভয় দেখাচ্ছে। আয়ানাও ব্যাপারটা বুঝতে পারলো। কিছু কি বলবে আপু? কাউকে কি ভয় পাচ্ছ? একটু সাইডে আসবেন? নিশ্চয়ই। এবার বল। দোহাই আপনার, আরুষের জীবন থেকে সরে যান। আমি চাই না আমার মতো আপনার লাইফটাও শেষ হোক। কি যাতা বলছেন? আরুষ খুবই ভালো ছেলে, আমাকে ভালোবাসে। ভালোবাসা? ওর মতো ছেলে ভালোবাসতে জানে না, ও শুধু ঠকাতে জানে। এনাফ ইজ এনাফ। অনেক শুনেছি আপনার ফালতু কথা। আর না, আপনার এসব কথার কোনো প্রুফ আছে? আছে, ও আমাকেও ঠকিয়েছে। ও শুধু মেয়েদের শরীর চায়, এমন পাগলের মতো ভালোবাসার অভিনয় করে। একবার ওই দেহটা পেলে তাকে ছেড়ে দেয়। ওদের মতো হাই ক্লাস ছেলেরা এমনই হয়। না হয় একবার ভাবো, এত ভালো ভালো মেয়ে থাকতে ও তোমাকেই কেন চুজ করলো, ভাবো। চুপ, একদম চুপ। তুই একটা ফ্রড। আমাকে পারলে তোর একটা কথার প্রুফ দে। এই যে আপু, প্রুফ। এ কথা বলে মেয়েটা আয়ানা ওর ফোনের কিছু ছবি দেখালো, যা দেখে আয়ানার পায়ের নিচের মাটি সরে গেল। সেখানে আরুষের মতোই দেখতে একটা ছেলে মেয়েটার সাথে খুবই অন্তরঙ্গভাবে ছবি তুলেছে। আয়ানা আর থাকতে পারছে না, ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ ও ওখানে সেন্সলেস হয়ে পড়ে, আর সেই রহস্যময় মেয়েটা ঠোঁটের কোণে একটা রহস্যের হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। বিকেলবেলা আয়ানা চোখ খুলে নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলো। দেখতে পায় পাশে মাহি ও আরুষ বসে আছে। আরুষের মুখটা শুকনো শুকনো, চোখ দুটো ফোলা ফোলা, দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি। জান পাখি, কি হয়েছে তোমার? মাহি, একটু বাইরে যা। ওকে কেন পাঠালে? কি হয়েছে? থামুন। আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। মানে কি বলছো এসব? বাহ, কি সুন্দর অভিনয়। লজ্জা করে না আপনার মেয়েদের জীবন নিয়ে খেলতে? আমার আগে না জানি আরো কত মেয়ের জীবন নিয়ে খেলেছেন। আরুষ আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। সাজরে একটা থাপ্পড় বসিয়ে দিল আয়ানের গালে। ফর্সা গালটা লাল টকটক করছে। দেখ, তোকে ভালোবাসি তার মানে এই না যে তুই যা ইচ্ছা তাই বলার লাইসেন্স পেয়ে গেছিস। আপনার মতো জানোয়ারের কাছ থেকে এইটাই আশা করা যায়। আপনি তো শুধু মেয়েদের শরীর চান। যেমন প্রথম দিন আমারটা চেয়েছেন, কিন্তু যখন তা পাননি বা পারেননি, মিথ্যা অভিনয় শুরু করেছেন। ব্যাস, অনেক হয়েছে। কে বলেছে তোমায় এগুলো? আমি তোমাকে ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। থু থু, এমন স্বপ্ন না জানি আরো কত মেয়েকে দেখিয়েছেন। কি প্রমাণ এই ছবিগুলোর? একথা বলে আয়ানা ওই মেয়েটার দেয়া ছবিগুলো আরুষকে দেখালো। আরুষ দেখে বুঝে গেল ছবিগুলো এডিট করা, কিন্তু আরুষ তো ভাবতো আয়ানা ওকে ভালোবাসে। আর ভালোবাসা মানুষের প্রতি কি একটু বিশ্বাস করা যায় না? জান পাখি, বিশ্বাস করো, এগুলো সব মিথ্যে। আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। আর কত মিথ্যে বলবেন? প্লিজ আমার সামনে থেকে চলে যান, আর পারলে কোনো দিনও আমার সামনে আসবেন না। এসব কি বলছো? তুমি না আমায় ভালোবাসো? আমাকে ছাড়া থাকতে পারবে? আজব তো। আমি কখন বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? আই জাস্ট হেট ইউ। আর কোনো দিন যদি আমার সামনে আসেন তো আমার মরা মুখ দেখবেন। তার আর প্রয়োজন নেই। শুধু একটা কথা মনে রেখো, ভালোবাসায় বিশ্বাস জিনিসটা খুব দরকার, খুব দরকার। এই কথা বলে আরুষ সেখান থেকে চলে গেল। আজকের পর আরুষ আর কখনো আয়নার সামনে আসবে না। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। হায় রে ভালোবাসা,
মানুষ ভালোবাসার জন্য কি না ত্যাগ স্বীকার করে, অথচ সামান্য বিশ্বাসের অভাবে এমন অনেক ভালোবাসার গল্প অসম্পন্ন থেকে যায়। আদৌ কি কখনো ওরা দুজন দুজনের মনের কথা জানতে পারবে? হবে কি কখনো ওদের ভালোবাসার জয়? আর কে সেই ষড়যন্ত্রকারী যে ওদের আলাদা করে দিল? সময়, যে কারোর জন্য অপেক্ষা করে না। এ সময় মানুষের জীবনের জন্য খুবই মূল্যবান। জীবন থেকে একবার যে সময় চলে যায় তা আর কখনোই ফেরত পাওয়া যায় না। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে অনেক পরিস্থিতির শিকার আমরা হই, যেখানে সামান্য একটু সময়ের জন্য আমরা অনেক বড় কিছু হারিয়ে ফেলি। কখনো বা ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, কখনো বা প্রিয় মানুষটার কাছ থেকে দূরে থাকার সময়টা যেন কাটতেই যায় না। 11 মাস পর আজ আরুষের সাথে শেষ দেখা হওয়ার পর থেকে 11 মাস পূর্ণ হলো। আরুষের কাছ থেকে দূরে থাকার প্রতিটা দিনই যেন আয়নার কাছে এক একটা মাসের মতো কেটেছে। নিজের অজান্তে আয়না আরুষকে অবিশ্বাস করে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আয়না। সে যে আরুষকে খুব ভালোবাসতো। সেদিন আরুষ চলে যাওয়ার পর আর কোনোদিন আয়নার সাথে দেখা করেনি। তার অনেক দিন পর একটা আননোন নাম্বার থেকে আয়নার কাছে ফোন আসে। ফোন দিয়েছিল সেই মেয়েটি। সে বলে ওই ছবি সহ আয়নাকে সে যা যা বলেছে সব মিথ্যে। তারপর আয়না অনেক ট্রাই করে মেয়েটার কাছ থেকে জানার জন্য যে কেন সে এমন করলো, কিন্তু আয়না পুরোই ব্যর্থ। তারপর আয়না আরুষের অফিস পর্যন্ত গিয়েছিল আয়ুষের সাথে কথা বলতে, কিন্তু তা পারেনি। কারণ সেদিন হাসপাতাল থেকে এসেই নাকি আরুষ ফ্লাইটে করে আউট অফ কান্ট্রি চলে গেছে। কোথায় গিয়েছে তা মেঘ বাদে কেউ জানে না। কিন্তু মেঘ আয়নাকে কিছুই বলেনি, এমনকি নিজের জিএফ মাহিকেও কিছু বলেনি। এসব ভাবছে আর সেই নদীর তীরে যেখানে আরুষ আয়নাকে নিয়ে গিয়েছে সেখানে বসে এক দৃষ্টিতে চেয়ে আছে আয়না। যখনই আরুষের কথা মনে পড়ে সেখানে ছুটে আসে ও। এই জায়গাটা আয়নাকে আরুষের উপস্থিতির অনুভূতি দেয়। হঠাৎ কাঁধে কারো স্পর্শে হুঁশ আসে আয়নার। ও মাহি, তুই? আর কত এভাবে থাকবি বল? নিজের জীবনটাকে এবার অন্তত গুছিয়ে নে। যার জন্য এভাবে পড়ে আছিস সে তো তোর কথা ভুলেই গেছে। এইভাবে বলিস না প্লিজ। তো কিভাবে বলবো? তুই বল। যে আরুষ তোকে না দেখে একদিনও থাকতে পারতো না, সে তোকে ছাড়া এতদিন কিভাবে আছে? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। 1 বছর ধরে তো একাই আছিস। আচ্ছা চল, এখন বাসায় চল। চল, যত সব। অন্যদিকে সুইজারল্যান্ডে একটা পুরনো বাংলোর একটা রুমে জানালা দরজা সব লাগিয়ে অন্ধকারে বসে আছে ছেলেটা। পাশে হাই কোয়ালিটির নানা বিদেশি মদের বোতল, আর চারপাশে নিকোটিনের সীসার ধোঁয়া যেন মানুষটাকে দেখাই যাচ্ছে না। হঠাৎ দরজায় নক হলো। আর কতদিন নিজেকে এভাবে রাখবি আরুষ? এবার তো মাফ কর মেয়েটাকে। নিজেও কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। কষ্ট? কিসের কষ্ট? আমি তো একদম ঠিক আছি। দেখো চারপাশে কত ধোঁয়া। এই নিকোটিনের ধোঁয়ায় আমার প্রকৃত সাথী। দেখ, আয়না কিন্তু নিজের ভুল বুঝতে পারছে। প্লিজ এবার অন্তত সবার সামনে আয়। কেন? তুই তো আছিস। আমার বিজনেস তো এখনো দেশের টপে আছে। আর পারবো না আমি। আমার নিজেরও একটা লাইফ আছে। আর ওই আবির, ওই তো এইসবের জন্য দায়ী। তুই ওকে কেন কিছু করছিস না? যেখানে নিজের ভালোবাসার মানুষটাই বিশ্বাস করলো না সেখানে অন্যকে দায়ী করে কি লাভ? তোকে একটা কথা বলার ছিল। আগে তুই এই শিশা টানা বন্ধ কর, আমার সহ্য হচ্ছে না। করলাম। এবার বল, কি বলবি? ইয়ে মানে আসলে আবির। বল, আবার কি করলো ওই জানোয়ারটা? এক গুপ্তচরের কাছে জানতে পারলাম যে আবির নাকি আয়নার বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে এবং এবং থেমে গেলি কেন? কি হয়েছে বল। আসলে আয়না রাজি হয়ে গেছে। কি? তুই মজা করছিস নাকি? এতদিন তো আয়ানাও কষ্ট পেয়েছে। হুট করে সব জেনে শুনে ও বিয়ের জন্য রাজি কি করে হলো? আরস ভাবে আয়না জানে যে এগুলো আবিরের কাজ, কিন্তু আয়না কিছুই জানে না। আর মেঘ যে লোকের কাছ থেকে এসব জেনেছে সে আবিরেরই লোক। এখন আবার একটা ভুল বোঝাবুঝি হলো। আয়না কখনো আরস ছাড়া কাউকে বিয়ে করবে না। আরসের চোখ রক্তবর্ণের আকার ধারণ করেছে। আরসকে এর আগে কখনো এত ভয়ানক দেখায়নি। মেঘেরও ভয় করছে। তা জানে আরস ভুল কিছু করে বসে। আল্লাহ জানে নতুন কোন ঝড় অপেক্ষা করছে আয়না আর আরসের গল্পে। আয়নার মনটা আজও ভালো নেই। আজও জন্মদিন। মা বাবা একটু আগে উইশ করে গেছে। মাহি চেয়েছিল একটা পার্টি করে আয়নার মুড ভালো করবে, কিন্তু কিছুতেই লাভ হয়নি। আয়নার সবচেয়ে বড় গিফট হবে কেউ যদি ওকে আরস এনে দেয়। আজ আয়নার বুকটার ভেতর এক অতৃপ্ত আত্মা হাহাকার করছে। আজকে যদি আরুষের দেখা পেত আয়না। এসব ভাবতে ভাবতে বাসায় ফিরেছিল আয়না। একদিকে আরুষের কোনো খোঁজ নেই,
তার উপর মা বাবা হঠাৎ করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক কষ্টে আয়না মাকে রাজি করিয়েছে যে সে বিয়ে করবে, কিন্তু আরশ বাদে অন্য কোনো ছেলেকে না। এই জন্য একটা মিথ্যে কথা বলেছে সে। মাকে বলেছে আরশ ওর বিয়ে, এবং খুব তাড়াতাড়ি আরশ চৌধুরী আয়নার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। এসব ভাবতে ভাবতে কখন যে বাসায় ফেরার পথে জায়গার অন্য পথে পাড়ি দিয়েছে তার খেয়াল যেন একদমই নেই আয়নার। যখন বুঝতে পারলো সে ভুল পথে এসে পড়েছে, তখন আবার পেছন দিকে চলতে লাগলো। দূর, আবার ধ্যানে পড়ে গিয়েছিলাম। এমনিতেই সবাইকে ট্রিট দিতে দিতে দেরি হয়ে গেছে, আশেপাশে অন্ধকার। যাই তাড়াতাড়ি বাসায় যাই। তখনই পেছন থেকে কেউ বলে উঠলো, বাহ, ভেবেছিলাম ভালোবাসা হারিয়ে কষ্টে আছেন, তা তো দেখি ভালোই দিনকাল কাটছে। এতদিন পর প্রিয় মানুষটার কণ্ঠ শুনতে পেয়ে যেন হৃদয় জুড়িয়ে যাচ্ছে আয়নার। পেছনে ফিরে তাকিয়ে দেখে এক দৃষ্টিতে আটকে যায় আয়নার এতদিন পর সেই চেনা মুখ। ভালোবাসার মানুষটিকে সামনে পেয়ে আর যেন ঠিক থাকা যাচ্ছে না। কত বদলে গেছে ও। চোখের নিচে কালো দাগ, শুকিয়ে কাঠ হয়ে যাওয়া শরীর, দামি পারফিউমের জায়গায় মদের গন্ধ যেন মানুষটাকে বদলে দিয়েছে। আয়ানা আরুষের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। আরুষের বলে একটু আগের সেই কথা যেন একদমই ভুলে গেছে আয়ানা। ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আরুষ, আরুষ কিছু বলছে না। আজ কতদিন পর নিজের ভালোবাসাকে কাছে পেয়েছে। নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণাটা অনেক। আরুষের ইচ্ছা করছে শক্ত করে আয়নাকে জড়িয়ে ধরতে, কিন্তু আরুষ তো পারছে না। আরুষের কলিজাটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আরুষ নিজেকে শক্ত করলো, নিজেকে বুঝ দিতে লাগলো। না আরুষ, তোকে নিজেকে সামলাতে হবে। এই মেয়ে ছলনাকারী, তোকে ধোকা দিয়েছে। যার জন্য নিজের জীবনটা শেষ করে দিল, সেই তোর শত্রুকে আপন করে নিয়েছে। এর শাস্তি তোকে এই মেয়েকে দিতে হবে আরুষ। তোকে টর্চার করতে হবে, রোমান্টিক সাইকো টর্চার। এসব মনে মনে ভেবে আরুষের মায়াবী চাহনি সবার মাঝে ঘৃণার রূপ নিল। আরুষের চোখে এখন শুধু প্রতিশোধ আর ঘৃণার আগুন। ওই রাগই পারে মানুষকে ধ্বংস করে দিতে। এর আগের বসে আজ আরুষ ভুল কিছু করে বসবে। হঠাৎ আয়না বুঝতে পারলো ও চুলের মুঠিকে শক্ত করে ধরেছে। আয়না মাথা উঠিয়ে দেখে আরুষ রাগী ভাবে চেয়ে আছে আয়নার দিকে। এই কোন আরুষকে দেখছে আয়না? আরুষ কি করছো? আমার লাগছে। ইস, খুব লাগছে না? আমি তো এখনো কিছু করলামই না, এখনই লাগছে। ইস, কি সব বলছো আরুষ? এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, কত কথা বলার আছে তোমাকে, আর তুমি আহ তাই তো। এতদিন পর দেখা হয়েছে, তাই তো ভালোবাসার দাম নিতে এসেছি। কি বলছো? আমি কিছুই বুঝছি না। ভালোবাসার আবার দাম হয় নাকি? হয়তো। তা আবিরের সাথে কেমন চললো প্রেম? উপস, সরি, ও তো আবার তোর উঠবি। কি? আবির স্যারের সাথে আমার আবার কি হবে? দেখো আরুষ, আবার আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে। চল আমার সাথে, ভুল বোঝাবুঝিটা ঠিক করছি। এসব কথা বলে আরুষ আয়নাকে টানতে টানতে গাড়িতে নিয়ে বসালো। আয়নার শরীরের অনেক অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু আরুষের সেদিকে কোনো খেয়াল নেই। আরুষ খুব জোরে গাড়ি চালাচ্ছে। আরুষ, আস্তে চালাও প্লিজ। কোথায় নিয়ে যাচ্ছ? আরুষ কোনো কথা না বলে শুধু ড্রাইভ করছে। খুব স্পিডে ড্রাইভ করে গাড়িটাকে একটা রেজিস্ট্রি অফিসের সামনে গিয়ে দাঁড় করালো। আয়না বুঝতে পারলো আরুষ কি করতে চাইছে। দেখো আরুষ, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমরা আমাদের পরিবারকে না জানিয়ে এভাবে কিছুই করতে পারি না। চুপ থাক, আমি যা বলবো তুই তাই করবি। আরুষ জোর করে আয়নাকে অফিসের মাঝে নিয়ে গেল। কিছুক্ষণ পর ওরা বের হলো। আইনগত দিক দিয়ে এখন ওরা স্বামী স্ত্রী, কিন্তু ইসলামিক দিক দিয়ে তেমন কিছুই না। আয়না কিছু বুঝে ওঠার আগে আরুষ ওকে নিয়ে সোজা বাড়িতে চলে গেল। বিয়েটা তো হয়েই গেছে, আবার তো তোমার বাসায় কেন নিয়ে এসেছো? কি করতে চাইছো তুমি? এ মা, বিয়ে করেছি, স্বামীর অধিকার ফলাবো না তো তা কি হয়? তোর এমন হাল করবো যে তুই চাইলেও আমাকে ছাড়া অন্য কারো কাছে যেতে পারবি না। ছি আরুষ, তুমি এত নোংরা কথা কিভাবে বলতে পারছো? ইসলামিক দিক থেকে তোমার আমার উপর কোনো অধিকার নেই। আয়না বুঝতে পারলো এই বিয়ে এসব কিছুই না। আরুষ এখনো ওকে ভুল বুঝে আছে। এ সময় আরুষকে কিছু বোঝানো যাবে না। এই সময় এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু যেই না আয়না বাসার দিকে যাবে, আরুষ ওকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে বাসার ভিতর নিয়ে গেল। ওর রুমে নিয়ে আয়নাকে জোরে ছুঁড়ে মারলো ওর বিছানায়। আর তখনই আয়নার ভয়ে হাত পা কাঁপছে। এর আগে কখনো আরুষের এমন ব্যবহার বা ভয়ঙ্কর রূপ কখনোই দেখেনি আয়না। এত জোরে বিছানার উপর পড়ায় শরীরের অনেক জায়গায় ব্যথা পেয়েছে আয়না। মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। আরুষ প্লিজ, এমন কিছু করো না যাতে পরে নিজের কাছে ছোট হয়ে যাও। এখন কি তোর কাছে আমায় কৈফিয়ত দিতে হবে আমি কি করব না করব? আরুষ তুমি
আয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট দুটো দখল করে নেয় আরুষ। একটা হেঁচকা টান দিয়ে শাড়ির আঁচলটা ফেলে দেয়। আয়নার ডুকরে ডুকরে কাঁদছে, কিন্তু আরুষের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো আয়নার উপর রোমান্টিক অত্যাচার চালাতে ব্যস্ত। আয়নাকে কোলে করে বিছানায় শোয়াতেই আরুষ বুঝতে পারলো আয়না অজ্ঞান হয়ে পড়েছে। স্বাভাবিক এই অল্প সময় অনেক দখল গিয়েছে বাচ্চা মেয়েটার উপর। আরুষ নীরবে তাকিয়ে আছে আয়নার মায়াবী চেহারার দিকে, আর নিশ্চুপ অনুভূতি নিয়ে চোখের পানি ফেলছে। না, ও আর পারবে না আয়নাকে কষ্ট দিতে। আয়না যত বড়ই অন্যায় করুক, আরুষ তো আর আয়নাকে ধর্ষণ করতে পারে না। আয়না ঠিকই বলেছে, শুধু কাগজে কলমে দুটো সাইন করলে বিয়ে হয়ে যায় না। বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, যা ইসলামিক নীতিতে হয়। আর স্বামী স্ত্রীর ভালোবাসা তো আল্লাহর আরশ থেকে আসে। এটা ঠিক, আরশ আয়নার চাইলেও এত বড় ক্ষতি করবে না, কিন্তু আয়নার তো একটা শাস্তি পাওয়া দরকার। এসব ভেবে আয়নার শাড়িটা পুরো খুলে ওকে বিছানায় শুয়ে দিল, যেন আয়না জ্ঞান ফেরার পর ভাবে আরশ ওকে ধর্ষণ করেছে। কিন্তু আরশ তেমন কিছুই করবে না। ড্রয়ার থেকে একটা মলম বের করে আয়নার শরীর যেখানে যেখানে কেটে গেছে সেখানে মলম লাগিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল আরশ। এখন আবার ও ড্রিঙ্কস করবে। পুরনো ঘাগুলো আবার তাজা করে উঠেছে। এখন নিকোটিনের ধোয়ার মদই পারবে ওকে একটু শান্তি দিতে। ফ্ল্যাগ ব্যাগ শেষ। ইন দ্য মর্নিং, সকালে আয়নার জ্ঞান ফিরল। জেগে নিজেকে নগ্ন অবস্থায় আরুষের বেডে আবিষ্কার করলো। কষ্টে বুকটা ফেরে যাচ্ছে আয়নার। আয়না ভেবেছে সত্যি আরুষ কালোকে ধর্ষণ করেছে। আয়নার এখন সত্যি আরুষের উপর ভীষণ ঘৃণা হচ্ছে। ছি আরুষ, ছি, কিভাবে পারলে তুমি এমন কিছু করতে? মানলাম তুমি আমায় ভুল বুঝেছো, তাই বলে এমন কিছু? সত্যি যদি আমি এমন কিছু করেও থাকি, তাতেই বা এত বড় শাস্তি দিতে পারো না তুমি? আই জাস্ট হেট ইউ আরুষ, আই হেট ইউ। আয়নার যতটা না আরুষের উপর ঘৃণা হচ্ছে, তার থেকে বেশি নিজের উপর। এই ধর্ষিত শরীর নিয়ে কোথায় যাবে ও? দোষ যেই করুক, এই সমাজ তো সবসময় মেয়েদেরই দায়ী করে। হায় রে সমাজ, যে সমাজের নিয়ম মেনে আমরা বাধ্য হয়ে চলি, সেই সমাজই মেয়েদের আজকের দিনে 21 শতকে এসেও ছেলেদের সবার মূল্য দেয়া হয় না। আজও কোনো মেয়ে ধর্ষিত হলে সবার মেয়েটার দিকেই আঙুল দেয়। মেয়েদেরই সবসময় সবার কথা মুখ বুজে সহ্য করতে হয়। আর যে ছেলেটার জন্য মেয়েটার জীবন জাহান্নাম হয়ে যায়, সেই ছেলেটার বড়জোর কয়েক বছর জেল হয়, আর কিছুই না। আর যদি সে কোনো বড়লোক পরিবারের সন্তান হয়, তবে তো তাকে কিছুই করা যায় না। সে দিব্যি সমাজে বুক ফুলিয়ে চলতে থাকে, সময় মতো বিয়েও করতে পারে। কিন্তু যে পুরুষ জাতির জন্য মেয়েটার জীবন থেকে হাসি চলে যায়, সেই পুরুষ জাতি মেয়েটাকে জীবন সাথী বানাতে চায় না। একটা সময় মেয়েটা পরিবারের বোঝা হয়ে থাকতে না পেরে সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য হয়। এসব ভাবছে আর কাঁদছে আয়না। সে কিভাবে তার মা বাবার সামনে গিয়ে দাঁড়াবে? আর বিয়ের কাগজপত্র তো আরুষের কাছে। এই মুহূর্তে যদি কেউ তাকে ধর্ষিতার ট্যাগ লাগিয়ে দেয়, ওর তো মৃত্যু ছাড়া আর উপায় থাকবে না। এরই মাঝে সেখানে আরুষ চলে আসলো। হ্যালো সুইটার, কেমন হয়েছে ঘুম? রাতে এত আদর করলাম, আমি শিওর খুব ভালো হয়েছে ঘুম। আরুষের কথা শুনে আয়নার ধ্যান ভাঙে। আরুষের কথা শুনে রাগে অভিমানে ঘৃণায় অন্যদিকে মুখ করে নেয় সে। আর বিছানার চাদরটা তাড়াতাড়ি নিজের শরীরে পচিয়ে নেয়, আর ঠুকরে ঠুকরে কান্নার সাথে বলতে থাকে, এখনো আবার কেন এসেছেন? কি চাই? আমার শরীরটা তো পেয়ে গেছেন। আরুষ বুঝতে পারলো আয়না এখন সত্যি ভীষণ খারাপ অবস্থায় আছে। কিন্তু আরুষ তো এটাই চেয়েছিল আয়নার কষ্ট পাক। কিন্তু আরুষের এমন লাগছে কেন? ওর বুকটার ভেতর চিনচিন করে ব্যথা করছে। আয়নার কান্না যেন সহ্য হচ্ছে না। কিন্তু আরুষ নিজের অনুভূতি সামলে নিল। এভাবে কেন বলছো? আবিরের থেকে কি বেশি সুখ দিতে পারিনি? ইসরে, আবির মনে হয় আরো। আরুষকে আর কিছু বলতে না দিয়ে আয়না জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আরুষের গায়ে। ব্যাস, অনেক হয়েছে, আর না, আর পারবো না আমি সহ্য করতে। আমাকে শেষ করে দিন আরুষ, নিজের 2 হাত দিয়ে গলা টিপে মেরে ফেলুন আমায়। তাতে অন্তত আপনার মতো অমানুষের কাছ থেকে আমি মুক্তি পাবো। মেরে ফেলুন আমায়, মেরে ফেলুন। আয়না কাঁদতে কাঁদতে আরুষের পায়ের কাছে বসে পড়ল। আয়নার শরীর থেকে চাদরটা সরে গিয়েছে। ফর্সা শরীরটায় গতকাল আরুষের দেয়া ক্ষতগুলো এখন আরো স্পষ্ট হয়েছে। আরুষ সেই ক্ষতগুলো দেখে আর নিজেকে সামলাতে পারছে না। রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে চলে এসো, তোমার বাসায় দিয়ে আসবো। এখন তোমাকে আর আমার দরকার নেই। তুমি চাইলেও এখন অন্য কারো হতে পারবে না। তুমি শুধু তোমার সাইকোয়ের, অন্য কারো না। কথা বলে আর 1 মিনিট দেরি করে না রুম থেকে চলে আসলো আরুষ। আয়নার এখন আর কিছুই বলার নেই। ও মূর্তির মতো অনুভববিহীন হয়ে দাঁড়িয়ে আছে। আস্তে করে উঠে আরুষের রেখে যাওয়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে গিয়ে তার ছেলের হাসি দেওয়া ছাড়া আর কিছুই করার নেই আয়নার। এদিকে আরুষের ফোনে মেঘের কল। হ্যালো আরুষ, তুই কোথায়?
বাসায় কেন? আয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ওর মাকে বলেছি ও মাহির বাড়ি গেছে। ও কি তোর কাছে? হুম। প্লিজ আরুষ, ওকে একটুও কষ্ট দিস না। ওর কোনো দোষ নেই। মানে? আমি যেই তথ্য তোকে দিয়েছি সব ভুল। ওই লোকটাও আবিরের লোক ছিল। শালা মা সব বানিয়ে বলেছিল। কি এসব কি বলছিস তুই? আচ্ছা ফোন রাখ, আর মাহিকে বলবি আয়ানার মাকে বুঝিয়ে দিতে ও মাহির সাথে বিয়ে খেতে গিয়েছে, মাহির কাজিনের। ওকে বাই। কেন? তুই কি? হ্যালো হ্যালো। ফোন কেটে আরুষ নিজেই নিজের কপার দেয়ালের সাথে আঘাত করতে লাগলো। ছি আরুষ, তুই এটা কি করলি? এত বড় ভুল তুই কিভাবে করলি? নিজের ভালোবাসার মানুষটাকে এত কষ্ট দিলি? কিভাবে দাঁড়াবি তুই আয়নার সামনে? এমন সময় উপরের তলা হতে কাঁচ ভাঙার আওয়াজ আসলো। আয়না উপরে। হাসপাতালের ইমার্জেন্সি কক্ষের সামনে দাঁড়িয়ে আছে আরুষ ও মেঘ। আরুষের মনে বিন্দু পরিমাণ শান্তি নেই। বুকটা কেমন ছটফট করছে, না জানে ভিতরে কি হচ্ছে। আজ যদি আয়নার কিছু হয়ে যায় তবে কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবে না আরুষ। এমনিতে ও যা করেছে আয়না, তারপরও ওকে মেনে নিবে নাকি সন্দেহ। আজও কি সত্যিকারে ভালোবাসা মন থেকে একেবারে শেষ হয়ে যায়, নাকি হাজারো অন্যায়ের পর ভালোবাসার মানুষটির একবার ক্ষমা চাওয়াতে সব আগের মতো হয়ে যায়? এসব ভাবতে ভাবতে হঠাৎ ডক্টর বাইরে এলো। ডক্টর, সব ঠিক আছে তো? আমার জান পাখির কিছু হয়নি তো? সবই ঠিক আছে, কিন্তু আয়ানার অনেক রক্ত শরীর থেকে বের হয়েছে। আমরা ওকে রক্ত দিয়ে এখন ঘুমের স্যালাইন দিয়ে দিয়েছি। ও ঠিক হয়ে যাবে তো? এখনও ঠিক আছে, কিছু বলতে পারছি না। ওর জ্ঞান ফেরার পর বোঝা যাবে। কিছু বলা যাবে না মানে? আমার জান পাখির যদি কিছু হয় তবে তোকে আমি শেষ করে দিব। আর এই হসপিটালে শুধু আগুন জ্বলবে, আগুন। আরুষ স্যার বলছি, ওনার কলার স্যার। সরি ডক্টর, ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ইটস ওকে। এই সময়ে অনেকে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিন্তু আপনাদের ভেঙে পড়লে চলবে না। এরই মাঝে সেখানে মাহির আগমন। উত্তর যা, তোর সাথে আজকে ব্রেকআপ। তোর জন্য আমার বান্ধবীর এই হাল। মাহি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? সব দোষ তোর। তোকে কতবার বলেছি আরুষ ভাইয়া কোথায়, কিন্তু তুই তুই বলিসনি। কি বলে আমি ঠিক টাইমে গিয়ে তোর সাইকো বন্ধুর কাছ থেকে আমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতাম। তুমি আমার উপর যত রাগ দেখাতে চাও দেখাও জানেমান, কিন্তু আরুষকে কিছু বলো না। ওর কোনো দোষ নেই। না না, আমার বেস্টু একদম নির্দোষ। সে তো কোনো অন্যায় করতেই পারে না, তাই না? আচ্ছা তুমি একটু বসো। আমি এখানে বসতে আসিনি। আমার বেস্টুর ভালোবাসার নমুনা আমার দেখা শেষ। এখন আমার বান্ধবীর হুঁশ আসলেই আমি ওকে নিয়ে বাসায় যাব। এই না প্লিজ, আগে ওদের মাঝে সব ঠিক হতে দাও। সব ঠিক হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। আর তোমাকে তো আমি একদমই বিশ্বাস করি না। আই লাভ ইউ সো মাচ। এমন করো না। বাট আই জাস্ট হেট ইউ। তারপর ওরা ওদের ঝগড়া নিয়ে বিজি হতে পড়লো। আরুষ এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সব শুনছিল। ওর বলার কিছু নেই। ঠিকই তো, ওর বোকামির জন্য তো আয়নার এই হাল। আরুষ বসে বসে তখনকার কথা ভাবতে লাগলো, যখন আয়না এই অঘটনটা ঘটিয়েছিল। ফ্ল্যাশব্যাক। আরুষ মেঘের সাথে কথা বলছিল, এমন সময় হুট করে উপর থেকে অনেক জোরে আওয়াজ আসলো। আরুষ দৌড়ে রুমে চলে গেল। দেখলো আয়নার রুম নেই, বাথরুমের দরজা বন্ধ। মানে আওয়াজটা ওখান থেকে এসেছে। আয়ানা প্লিজ দরজা খোলো, সব দোষ আমার। যত শাস্তি দেয়ার আমাকে দাও। না, আমি খুলবো না। এই কলঙ্ক নিয়ে আমি বাঁচতে পারবো না। আয়ানা বোকামি করো না, দোষ আমি করেছি। মরলে আমি মরবো, তুমি উল্টাপাল্টা কিছু করবে না। কিন্তু শরীরটা তো আমার। আমি এই শরীর নিয়ে বাঁচতে চাই না। তুমি যা ভাবছো তেমন কিছুই না। তোমার সাথে আমি তেমন কিছুই করিনি। প্লিজ আয়ানা দরজা খোলো। আয়না আরুষের কোনো কথাই শুনলো না। এদিকে আরুষ তাড়াতাড়ি দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে আয়নার কাছ দিয়ে নিজের হাত কেটেছে। রক্তে পুরো জায়গা লাল বর্ণ ধারণ করেছে। লাগবে শেষ। আরুষ আয়নার বেডের পাশে চুপ করে বসে আছে। এখন প্রায় রাত 1টা। একটু আগে মেঘ অনেক কষ্টে মাইকে ভুলিয়ে ভালিয়ে বাসায় নিয়ে গেছে। ও এখানে থাকলে শুধু আরুষকে দোষ দিত। আরুষের শরীরটা ভালো না। দুদিন ধরে এত ভুল বুঝাবুঝি, এত ঝামেলার ভেতর মুখে একটু খাবারও নেয়নি আরুষ। মেঘ অবশ্য অনেক জোর করেছিল, কিন্তু আরুষ রাজি হয়নি। সারা রাত আরুষ এভাবে আয়নার পাশে বসেছিল। এক পর্যায়ে হাতে একটা গিটার নিয়ে জানালার কাছে গিয়ে গান গাইতে লাগলো। পরের দিন সকাল।
আয়নার জ্ঞান ফিরেছে। আস্তে আস্তে চোখ মেলেছে সে। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। আয়নার হাতে খুব ব্যথা করছে। কোনো রকম নিজেকে সামলে শোয়া থেকে উঠে বসে। আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? পাশে তাকাতে আরুষকে দেখে আস্তে আস্তে সব মনে পড়ে গেল আয়নার। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। এত কিছুর পরও এই লোকটা না আমায় শান্তিতে থাকতে দিচ্ছে, না শান্তিতে মরতে দিচ্ছে। এরই মাঝে আরুষেরও ঘুম ভেঙে যায়। চোখ ঢলতে ঢলতে আয়নার দিকে তাকিয়ে দেখে আয়না উঠে গেছে। নিজের উপর অপরাধ বোধটা যেন এখন আরো বেশি কাজ করছে। এখন কেমন আছো? কি হলো, কথা কেন বলছো না? প্রয়োজন মনে করি না। এখনো রেগে আছো? তুমি ঠিক বলেছিলে আয়ানা, আমি আবার তোমাকে ভুল বুঝেছিলাম। এসব ওই আবিরের প্ল্যান। এখন বুঝি কি লাভ? বিশ্বাস করো আয়ানা, আমি তোমাকে অজ্ঞান অবস্থায় ছুঁয়েও দেখিনি। তাতে কি? আপনি যা করেছেন তা কি কম ছিল? আমার শরীরের থেকে মনে রাখাটা বড় ছিল। এজন্য তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মেনে নেব। আমার সামনে আর কোনোদিন আসবেন না, প্লিজ। অ্যাজ ইউর উইশ। এ কথা বলে আরুষ চুপচাপ সেখান থেকে চলে আসলো। আয়না অবশ্যই ভীষণ অবাক হয়েছে। ও ভেবেছিল আরুষ যাবে না। আল্লাহ জানে এই ছেলে কি করতে চায়। কিন্তু এতটুকু শিওর যে আয়না এখন আরুষকে শুধুই ঘৃণা করে। বাড়িতে সবাই একটা জাঁকজমক পরিবেশের মাঝে রয়েছে, শুধু আয়না ছাড়া। কিছুক্ষণ আগে ছেলে পক্ষ এসে কথা বলে গিয়েছে আয়নার বাবার সাথে। তাদের নাকি আয়নাকে বেশ পছন্দ। ছেলে দেখতে অনেক ভালো, বড় বিজনেসম্যান হওয়াতে আয়নার বাবা রাজি হয়ে যায়। তবে অবাক করার বিষয়, ছেলেটি আয়নাকে একবারও দেখেনি, আর আয়নাও দেখেনি। তবে কেন জানি আয়নার মনটা ছটফট করছে, হয়তো আরুষের জন্য। কিন্তু আয়না তো এখন আরুষকে আর ভালোবাসে না। তবে কেন ওর মন এখনো আরুষের ফেরার অপেক্ষা করে বসে আছে? না আয়ু, তুই এইভাবে থেমে থাকতে পারিস না। তোকে তোর বাবা মায়ের সিদ্ধান্তের কথা মেনে নিতে হবে, আর আরুষের মতো মানুষকে ভুলে থাকতে হবে। কিন্তু অবুঝ মন তো মনই, বারবার শুধু আরুষের কথা ভাবছে। সত্যি কি আরুষ রাগ করেছে আর আসবে না সামনে কখনো? তবে কিভাবে বাঁচবে আয়না? আর 3 দিন পর বিয়ে। ওই ছেলেটাও বা কেমন, না জেনে শুনে হুট করে বিয়ের পিড়িতে বসে যাচ্ছে। কনের সাথে একবার কথাও বললো না। এসব ভাবছে আর নিজেকে বকে যাচ্ছে। কেন তখন আরুষকে চলে যেতে বলল? ধুর, আর ভালো লাগে না। এমন সময় রুমে আয়নার মায়ের প্রবেশ। মা, তুমি? আমি তোর সাথে কথা ছিল। জি মা, বলো কি বলবে? কোনোদিন তোর কাছে আমি কিছুই চাইনি। ছোট থেকে তোর সব আহ্লাদ পূরণ করেছি। আজ কিছু চাইবো, দিবি? এইভাবে কেন বলছো মা? বলো তুমি কি বলতে চাও, আমি তাই করব। এই বিয়েটা নিয়ে কোনো ঝামেলা করিস না মা। আমার দেখ, আমার বয়স বেড়েছে, তোর বাবার শরীরটাও ভালো না। চিন্তা করো না মা, আমি কোনো ঝামেলা করব না। তোমাদের কথাই আমার কথা। তবে এই খুশির খবরটা তোর বাবাকে দিয়ে আসি। আর শোন, ছেলেটা কিন্তু খুব ভালো। কালই নাকি সব কেনাকাটা করে পাঠিয়ে দিবে, আর বিয়ের সব খরচও নাকি তারাই উঠাবে। আল্লাহ জানে ছেলেটাকে। আমাকে না দেখেই এত আগ্রহ তার বিয়ে করার। কে বলেছে? সে দেখেনি? আমাদের বাড়ির অনুষ্ঠানেই নাকি তোকে দেখিয়েছে, আর প্রথম দেখাতেই প্রেমে পড়েছে। এমন সময় কথা বলতে বলতে রুমে ফাহাদ ও সত্যি চলে আসে। তোরা বস, গল্প কর। আমি দেখি এখন থেকেই সব কাজ কাম শুরু করে দিই। দুলা ভাই, আপু, তোমরা? আমরা। কি ভেবেছিস চুপি চুপি বিয়ে করবি আর আমরা আসবো না? আপু, তুমিও না? তা যাই হোক বন্ধু, আমার যার পিছে সারা দেশের মেয়ে ঘুরে, সে তোমাকে দেখেই প্রেমে পড়েছে। এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আয়নার আবার আরুষের কথা মনে পড়ে গেল। এই পার্টিতেই তো আরুষের সাথে প্রথম দেখা হয়েছিল আয়নার। তারপর ওদের লাভ স্টোরি শুরু। আর সেই পার্টি আজ আয়নাকে কেটে দিবে আরুষের কাছ থেকে। কি রে, এখন থেকে স্বামীকে নিয়ে ভাবছিস? সম্পর্কের মায়া বড্ড বড় মায়া। তার থেকেও ভালোবাসার মায়াটা যেন আরো বেশি। এই দুদিন যে কিভাবে কেটেছে আয়নার, তা সে নিজেই জানে না। আজ আয়নার গায়ে হলুদ। ছেলেপক্ষে লোকজন গতকালই সব কেনাকাটা করে বাসায় পাঠিয়ে দিয়েছে। আজ সকালে ঘরোয়া আগের কালের দিনের কিছু রীতি অনুযায়ী প্রথমে আয়নার গায়ে হলুদ গোসল শেষ হয়। এরপর শুরু হয় আজকালকার গায়ে হলুদ। কিন্তু এসব কিছুতেই যেন মন টিকছে না আয়নার। সে বারবার ভাবছে এ বুঝি আরুষ এসে বিয়েটা ভেঙে রাজপুত্রের মতো নিয়ে যাবে আয়নাকে। বাহ, আমার মেয়েকে তো রানীর মতো লাগছে। মা, এভাবে মন মরা করে রাখিস না। যা শক্তি, ওকে স্টেজে নিয়েতে যা। খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। সেখানে হবে বাকি অনুষ্ঠান। কাজিনরা মিলে নাচ গানের জন্য সকল কিছু রেডি করে রেখেছে।
সকলে আজ হলুদ শাড়ি পরেছে, ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি। কিছুক্ষণ পরই সুপ্তি আয়নাকে নিয়ে আসলো। সবাই হা করে তাকিয়ে আছে আয়নার দিকে। সত্যি ভীষণ কিউট লাগছে আয়নাকে। আয়না একটা দামি হলুদ লেহেঙ্গা পরেছে, সাথে কানে বড় বড় গোল্ডের ঝুমকো, মাথায় টিকলি, হাত ভর্তি চুড়ি, গলায় হালকা কাচের একটা হার। ব্যাস, এই অল্প সাজে যেন অপূর্ব লাগছে আয়নাকে। এসব অবশ্য বর নিজেই হাতেই কিনেছে আয়নার জন্য। দেখ আয়ু, তোর গায়ে হলুদের স্টেজটা কত সুন্দর করে সাজানো হয়েছে। কিরে, পছন্দ হয়েছে? সে যাই বলো, শালিকে আমার কিন্তু অপূর্ব লাগছে, পুরাই নায়িকা। বুঝতে হবে বোনটা কার। বউ তো দেখি। তাছাড়া কিছুই বলছে না। মাহি, এ কথা বলে আয়না মাহিকে জড়িয়ে ধরলো। একমাত্র মাহিই সব জানে, এমনকি আয়নার মনের কথাও বুঝে। আয়না ভেবেছিল মাহি ওর মাকে বলে বিয়েটা ভেঙে দেবে, কিন্তু না, তা না করে মাহি একদম সেজে গুজে এসেছে, যেন কিছুই হয়নি। ও খুব হ্যাপি। তা দেখে আয়নার ভীষণ রাগ হলো। আয়না মাহির কানে কানে বলল, কিরে, বিয়েটা কি তোর নাকি? তুই এত হ্যাপি? আরে এভাবে কেন বলছিস? আমার বেস্টির বিয়ে আর আমি হ্যাপি হব না? সব জেনেও এমন কেন করছিস তুই? আমি আবার কি করলাম? দেখ, যা হয়েছে তা তো হয়েছে, এখন বাস্তবতা মেনে নেয় ভালো। তোর বাস্তবতার গুল্লি মারি। এ মা, তা কেন করবি? আরুষকে তো তুই এমনিতে আর ভালোবাসিস না। তোকে বলছে তুই বেশি বুঝোস। আমি আরুষকে কি বল? কিছু না। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কি? থুকু থুকু, ভালো হয়ে যাও আয়ানা, ভালো হয়ে যাও। এরই মাঝে সুপ্তি বলে উঠল, আর ওরা একে অপরকে ছেড়ে দিল। দুই বান্ধবীর কথা বলে চল, সবাই স্টেজে বউয়ের জন্য ওয়েট করছে। জি আপু, চল, আমি নাচের প্র্যাকটিস নিচ্ছি। একথা বলে মাহি আয়নাকে রেখে নাচতে নাচতে চলে গেল। সুপ্তি ও ফাহাদ আয়নাকে নিয়ে স্টেজে গেল। সবাই আয়নাকে মিষ্টি খাওয়াতে খাওয়াতে কাহিল করে ফেলেছে, আর ছবি তুলতে তুলতে আয়না শেষ। এরই মাঝে বক্সে গান বেজে উঠল। মাহি ও মেঘ নাচছে। মেঘকে দেখে আয়না বেশ অবাক হলো, কিন্তু মেঘ যেন তাকে কোনো পাত্তাই দিল না। তারা তো নাচে বিজি, তাও আবার সিলেটি গানে। মাহির নাচ দেখে মনে হচ্ছে মেঘ ছেলে পক্ষের কেউ। আইলো রে নয়া দামান আসমান এলো তেরা, বিছানা বিছাইয়া দিল শাহি ধানের ছিঁড়া, ও দামান গো, ও দামন গো। এই গান শেষ করে মাহি একা নাচতে লাগলো না, আরেক গানে। সাথে এবার সুপ্তি ফাহাদ আছে। সুপ্তি, ফাহাদ, মেঘ, মাহি। तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ। নাচ শেষে সবাই হাততালি দিল। তারপর আয়নার ইচ্ছা ছিল মেঘের সাথে কথা বলার, কিন্তু মেঘ ওর দিকে না তাকিয়ে চলে গেল। এভাবে কোনো রকম মরা হয়ে আয়নার গায়ে হলুদ শেষ। অন্যদিকে আজ আরুষদের বাড়িতে সকাল থেকে অনেক আনন্দ। ঠিকই ধরেছেন, ছেলে আর কেউ না, বরং আরুষ নিজে। কিন্তু আয়নাকে তা কেউই বলেনি। আরুষই সকলকে বলতে মানা করেছে। আজ আরুষ একটা সাদা পাঞ্জি পরেছে, তার উপর হলুদ শেরওয়ানি, হাতে ঘুড়ি, মাথার চুল একপাশে স্লাইড করা, সাদা পায়জামা, হলুদ চুল, দেখতে পুরাই ক্রাশ বয়। আরুষের বাড়িটা বিশাল, বাগান হতে শুরু করে সুইমিং পুল সব আছে, আর সবকিছুই হলুদ ফুল দিয়ে সাজানো। অসম্ভব সুন্দর লাগছে বাড়িটা। সাংবাদিকরা তো আরুষের এমন হঠাৎ বিয়ে নিয়ে প্রশ্ন করে একদম জ্বালিয়ে খেয়েছে। সবাই আরুষের হবু বউকে দেখতে চায়, কিন্তু আরুষ বলেছে একমাত্র বৌভাতের দিনই সে তার বউকে সবার সামনে আনবে। কারো যেন তরিস হয়েছে না, দেশের নাম করা একজন সফল ব্যবসায়ীর বিয়ে ও বৌভাত নিয়ে সবার খুব আগ্রহ। কাল এটাই হবে ব্রেকিং নিউজ। অনেক মেয়েরা তো হিংসায় শেষ যে কে এত সৌভাগ্য নিয়ে জন্মেছে যে সকল মেয়ের ক্রাশের ওয়াইফ। আরুষের বাবা ও সৎ মা এসেছে এই অনুষ্ঠানে, তারা নাকি আবার কালই চলে যাবে। এসবের প্রতি তাদের ইন্টারেস্ট নেই, এসেছে শুধু মিডিয়ার লোকের সামনে ক্যামেরাতে নিজেদের দেখাতে। কিন্তু আবির আসেনি, আসবে বা কি করে? আরুষ তো আবিরকে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছে। তা অবশ্য এখনো কেউ জানে না। মেঘ ও আরুষের ফ্রেন্ডসরা খুব এনজয় করছে অনুষ্ঠানটা। সবাই হলুদ পাঞ্জাবি, সকালের বউ জিফরা হলুদ শাড়ি, সকালের জামা কাপড় আরুষ কিনে দিয়েছে। এরকম খুশির দিন বলে কথা। মাম্মা, তোর বউকে দেখে আসলাম। আমাকে ছবি দেখা প্লিজ। আহা, আর একটা দিনও যেন তর সইছে না। ধুর, দেখা তো। বাহ, খুব সুন্দর লাগছে তোকে। যাই বলিস, বেচারি এখনো তোর আশায় বসে আছে, মুখে একটুও হাসি নেই। জানি তো, কিন্তু কথায় আছে সবুর কা ফল মিঠা হতা হ্যায়। ও তো জানেই না যে ওর বিয়ে তোর সাথে হচ্ছে। তোকে দেখে কিছু বলেনি? বলতে চেয়েছিল,
আমি দেখেও না দেখার ভাব নিয়ে চলে এসেছি। ভালো করেছিস। যা এবার একটু নাচ গান কর, কি আমি বসে বসে দেখি। ইয়েস বস। তারপর সবাই মিলে নাচতে লাগলো। আর হ্যাঁ, মেঘের সাথে কিন্তু মাহিও আছে। मेहंदी है रचने वाली हाथों में गहरी लाली। এরপর সবাই আরো কিছু সময় আনন্দ করে বাসায় চলে গেল। যাই হোক, কোনোভাবেই অনুষ্ঠানটাও শেষ। অন্যদিকে অনুষ্ঠান শেষে মাত্র আয়না ফ্রেশ হয়ে রুমে এসেছে। এত রাতে সবাই হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আয়নের চোখে ঘুম নেই। বাবা মা আরশকে ছেড়ে কিভাবে বাঁচবে সে? বারান্দায় দাঁড়িয়ে ধোয়া ওরা কফি খেতে খেতে এসব ভাবছে আয়না। বারবার আরশের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে। এমন সময় আয়নার ফোনে ফোন আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আননোন নাম্বারে লোকটা। কি হলো, কথা বলুন। কে আপনি? কার কাছে ফোন করেছেন? ওপাশে। আজব তো, মজা নিচ্ছেন নাকি? যত সব ফাজলামি করার আর জায়গা পান না, ইডিয়েট। আর কল করলে খবর আছে, বেয়াদব কোথাকার। আয়না তো আর জানে না কলটা আরুষে ছিল। আরুষ ভুলত বারান্দায় দরজার আড়াল হতেই কল করেছে। আয়না একটু লাইট অফ করে শুয়ে পড়লো। ক্লান্ত থাকার ফলে চোখ বুঝতে ঘুমে তলিয়ে গেল সে। আর আরুষ এসে তার স্ত্রীর বিউটিকে দেখতে লাগলো। আর মাত্র একটা দিন, এরপর তোমাকে আমি একেবারে নিজের করে নিব। এরপর আয়নার কপালে একটা চুমু দিয়ে আরুষ সেখান থেকে বাসা চলে গেল। পরদিন সকালে বিয়ে। প্রতিটা মানুষের জীবনেরই একটা অংশ। প্রতিটা মানুষই তার জীবনে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ। বিয়ে মানে শুধু দুটি মানুষের বৈধভাবে শারীরিক মিলন নয়, বিয়ে মানে হলো দুটি মানুষের মনের মিল, সারাটা জীবন একসাথে চলা। বিয়ে যে শুধু দুটা মানুষের মাঝে হয় তেমন না, বিয়ে হয় দুটো পরিবারের মাঝে, তৈরি হয় এক আত্মীয়তা। এমনই এক পবিত্র বন্ধনে বাঁধতে যাচ্ছে আরুষ ও আয়না। দুজনের মাঝে একটা আলাদা কিন্তু চেতনা ও মনোভাব কাজ করছে। একদিকে আরুষ এতদিন পর নিজের মনের মানুষকে কাছে পাবে, নিজের করে পাবে। অন্যদিকে আয়না শুধু আরুষের কথা ভাবছে। ও তো আর জানে না যে ওর যেই ছেলেটার সাথে বিয়ে হবে সেই আরুষ। আয়নাদের বাড়িতে আজ মানুষজনে ভরপুর। আর কিছুক্ষণ পর সবাই রওনা দেবে কমিটি সেন্টারের উদ্দেশ্যে। আয়নাকে একটু আগে পার্লারের লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। আজ আয়না একটা লাল বিয়ের বেনারসি পরেছে, 2 হাত ভর্তি চুড়ি, মুখে ভারী মেকআপ, কানে ডায়মন্ডের দোল, মাথায় গোল্ডের টিকলি, মাথার একপাশে টায়রা, গলায় ভারী ভারী ছোট থেকে বড় বড় নানা গয়নার ভর্তি, নাকে বড় নথ লাগানো, যার সাথে লাগানো চেইন চুলের খোপায় লাগানো, খোপা চারপাশে স্বর্ণের চেইন গুড়িয়ে লাগানো, কোমরে বিছা যার উপর হোয়াইট ডায়মন্ড চিকচিক করছে, মাথার উপর কাজ করা একটা বিয়ের ওড়না দেয়া। দেখতে অপূর্ব লাগছে ওকে। সর দেখি দেখি, সর সবাই। বউ সাজে কেমন লাগছে আমার মেয়েকে? আজ মনে হচ্ছে আমাদের মেয়েটা খুব বড় হয়ে গেছে। মা বাবার কথাগুলো শুনে আয়নার সামনে থেকে পেছন ফিরে তাকালো। বাড়ির সবাই বাইরে গাড়িতে উঠে রেডি হচ্ছে যাওয়ার জন্য। মা বাবা আয়নাতে নিতে এসেছে। মাকে যেন দেখে চোখে পানি আটকাতে পারছে না আয়না। সত্যি মেয়ে মানুষ চোখের পলকে বড় হয়ে যায়। এই তো 2 দিন আগেও আমার কোলে করে ঘুরতো, আজ তার বিয়ে। হুম, কি যে শুরু করলে তোমরা! শুধু শুধু আজকের দিনেও মেয়েটাকে কাঁদাচ্ছ। আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো মা? আমি পারবো না। পারবি মা, পারবি। তোর তো ওই বাসায় শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা নেই, তোর স্বামীকে খুব ভালোবাসবে। আয়নার ভালোবাসার কথা শুনতে আরুষের কথা মনে হলো। এখনো আরুষ আসেনি। ব্যাস অনেক হয়েছে, সে কখন থেকে দাঁড়িয়ে সবার কান্না দেখছি। চল, বিয়েটাও তো হতে হবে নাকি। তারপর সত্যি আয়নাকে নিয়ে বিয়ের গাড়িতে উঠলো। সবাই রওনা দিল কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। পুরো কমিউনিটি সেন্টার খুব সুন্দর করে সাজানো। গোলাপের মাঝে বেলি দিয়ে এক অপূর্ব সৌন্দর্য ছেয়ে গেছে পুরো জায়গায়। এদিকে মাহি অন্য কাজিনরা আগেই এসে পড়েছিল এখানে। গেট ধরতে হবে তো, শালিদের তো এই দিন পকেট ফুল হবে। আয়নাকে গাড়ি থেকে নামানো হলো। পাশে আয়না দেখতে পেল আরুষদের গাড়ি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই গাড়িতে করেই আর কিছুক্ষণ পর আয়না চলে যাবে অজানা কোনো এক বাড়িতে। আয়নাকে ভেতরে নেওয়া হলো। ওকে কোণে স্টেজে নিয়ে যাওয়া হলো। আরুষ এখানে নেই, ছেলে পক্ষের সবাই অন্য কক্ষে। আজ আরুষকেও খুব ভালো লাগছে। আয়নার সব কাজিনরা তো আরুষকে দেখে শেষ। এত কিউট একটা ছেলে কিভাবে হয়? আজ আরুষ লাল পাঞ্জাবি পরেছে, তার উপর গোল্ড কালারের শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে দামি রোলেক্স ঘড়ি, পায়ে বরের জুতো। হাই মেরি জান, তোরে তো সেই লাগছে আরুষ। দুলা ভাই, আজ তো আয়ু আপনার উপর ক্রাশ খেয়ে যাবে। সে যাই হোক, তুমি যে আমাকে ফকির করে দিলে তার কি হবে? আমরা যে আমাদের মেয়ে দিয়ে দিচ্ছি, সেই হিসেবে ওই একটু টাকা খরচ করলে কিছু হবে না। একটু নাকি অনেক?
দুবার টাকা নেওয়া হয়ে গেল, গেটে এ আবার জুতো চুরি করলা? এটা একটু এখনো তো বাসের ঘরের টাকাটা বাকি। মানে? মানে আপনার ওই রাজপ্রাসাদে তো আপনি আর আপনার বউ ছাড়া কেউ নেই যে বাসর ঘরের টাকা নিবে। সেটাও আমি নিব। আর আমি? আপনি বালু বেচে মুড়ি খান। এ কথা বলে মাহি হাসতে হাসতে আরুষের কাছ থেকে চলে আসলো আয়নার স্টেজের দিকে। দোস্ত, মুই আইয়া পড়ছি। তো কেমন লাগলো দুলাভাইকে? কত টাকা দিল? যত চেয়েছে ততই দিয়েছে। মানতে হবে আইয়ো, খুব ভাগ্য করে এমন বর পেয়েছে। যেমন ব্যবহার তেমন ভালো, আর একটুও কিপটে না। এরই মাঝে সেখানে কাজী চলে আসলো। কাজী আয়নাকে বিয়ে পড়াতে লাগলো। বরের নাম কাজী কি বললো সেদিকে একটু খেয়াল নেই তার। সে শুধু আরুষের কথা ভেবে কাঁদছে। তার উপর মা বাবাকে ছেড়ে যাওয়া যন্ত্রণা। কাজী আয়নাকে কবুল বলতে বললে কিছুতে আয়না কবুল বলছিল না। শেষে অনেক জোরাজুরির পর আয়না কবুল বলে ফেললো। ওদিকে আরুষকে কাজী কবুল বলতে বলার দেরি নেই, সে চিল্লিয়ে কবুল বলে দিল, তাও একসাথে 3 বার, যা দেখে সবাই হাসতে লাগলো। এবার বিদায়ের পালা। আয়নার কান্না যেন কিছুতেই থামছে না। আয়নার মা বাবা ওকে জড়িয়ে ধরে কাঁদছে। আরুষ্যর মুখে রুমাল দিয়ে রেখেছে যেন আয়না দেখতে না পায়। আরুষও খারাপ লাগছে। অনেক কান্নাকাটির পর আয়নাকে গাড়িতে তোলা হলো। গাড়ি আরুষদের বাড়ির দিকে রওনা দিল। অনেক সময় পর গাড়িকে একটা সুন্দর বাড়ির সামনে নামলো। ভিতরের সকল কাজের লোকরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে, সবার হাতে ফুল। আরুষ এখনো মুখ থেকে রুমাল সরায়নি। আর আয়না তো নিজের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আরুষ আয়নার হাত ধরে ভেতরে নিয়ে গেল। তারপর ওকে গেটে রেখে চলে গেল। আয়নার কাছে যেন কেমন মনে হলো, আরুষ তাকে স্পর্শ করেছে। যাই হোক, কিছু সময় পর একজন বয়স্ক মহিলা কাজের লোক আয়নাকে আরুষের রুমে নিয়ে গেল আর অনেক নিয়ম নীতি বুঝিয়ে দিল। ইন দ্য ওয়েডিং নাইটস রুম। রাত 12:30। আয়না খাটের মাঝে বসে আছে। রুমটা খুব সুন্দর করে সাজানো। খাটের চারপাশটা গোলাপের ঘ্রাণে মোমো করছে। আয়না নীরবে চোখের পানি ফেলছে। একটা জানালা খোলা ছিল, সেখান দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। আজ তো তোমার আমার একসাথে চাঁদ দেখার কথা ছিল আরুষ। এমন সময় দরজার আওয়াজ আসতে আয়না চুপ করে বসে রইল। আরুষও যেন তেমন লাগছে। রুমে ঢুকতে আয়না তাকে সালাম করে আবার আগের জায়গায় বসে পড়লো আর কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমায় ছুবেন না। আমি আপনাকে কখনো স্বামী মানবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। আর সে আর কিছু বলার আগে আরুষ আয়নাকে জড়িয়ে ধরলো। আয়না এই প্রথম আরুষের চেহারা দেখে পুরাই শক। আরুষ তুমি? আমি। তবে কি আমার বিয়ে? তোমার বিয়ে আমার সাথে হয়েছে, এই জন্যই মাহি ও বাকিরা এত হ্যাপি। বোকা, কাঁদছো কেন? তুমি কি ভেবেছিলে আমি বুঝি তোমাকে অন্য কারো হতে দিব? কুত্তার বাচ্চা, তুই আমাকে কিছু বলস নাই কেন? জানোস আমি কত কেঁদেছি? আরে থামো, এমন করলে তো আমি চলে যাব। আমি যেতে দিলে তো যাবা। আয়না ও আরুষ এরপর সে বৃদ্ধ মহিলার কথা মতো একসাথে 2 রাকাত নফল নামাজ পড়লো। আয়না গিয়ে শাড়ি বদলে এসেছিল নামাজের সময়। তো সারা রাত কি এভাবেই থাকবো, নাকি আমায় কিছু করতে দিবা? এতদিন পর তোমায় নিজের করে পেয়েছি। আয়না তো আরুষের কথা শুনে লজ্জায় শেষ। আয়না পিছাতে লাগলো আর আরুষ নিজের শেরওয়ানি খুলে আয়নার কাছে একটু একটু করে আসতে লাগলো। আয়না একদম খাটের শেষ প্রান্তে চলে এসেছে। এমন সময় আরুষ আয়নাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আয়নার গরম নিঃশ্বাস আরুষের বুকে পড়ছে। আরুষ আয়নার কানের দুলগুলো খুলে ফেললো। আস্তে আস্তে সব গয়না খুলে ফেললো। কোমরে হাত দিতে আয়না হালকা কেঁপে উঠলো। আরুষ বিছাটাও খুলে ফেললো। এরপর একটা টান দিয়ে আঁচলটা নিচে ফেলে দিল। রাত যত গভীর হচ্ছে আরুষের স্পর্শ ঠিক ততটা আবেগপ্রবণ হচ্ছে। আয়নার নিঃশ্বাস যেন কয়েক গুণ জোরে জোরে চলছে। কিন্তু আজ আর আয়না আরুষকে বাধা দিবে না, কারণ আজ তাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি নেই। শুধু রয়েছে আল্লাহর কালামের দ্বারা দেওয়া পবিত্র সম্পর্ক, ভালোবাসা। অবশেষে এত বাধা বিপত্তি পেরিয়ে দুটো ভালোবাসার মানুষের মিলন হলো। পরের দিন সকাল। আজ একটু দেরি করে ঘুম ভেঙেছে আয়নার। জানালার গ্লাস ভেদ করে সূর্যের আলো কিছুটা রশ্মি ভিতরে আসছে। পাখির কিচিরমিচিরে ডাক যেন আরো মুগ্ধকর। ঘুম থেকে উঠে নিজেকে আরুষের বুকে খুঁজে পায় আয়না। গতকাল রাতের কথা মনে পড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় সে। হঠাৎই পেছন থেকে আরুষ তাকে জড়িয়ে ধরে। তার মানে আরুষের ঘুম ভেঙেছে। এই ছাড়েন তো, উঠতে হবে। এমনিতে অনেক দেরি হয়েছে। না, ছাড়বো না, আরো কিছুক্ষণ থাকো। এমনিতেই অনেক ঘুমিয়েছি। লোকে কি বলবে? নতুন বউ এত ঘুমাতে হয় না। প্রথমত তুমি এই বাড়ির রানী ও আমার জান পাখি, তোমায় কেউ কিছু বলবে না। তবুও। দূর, তোমার কি শাশুড়ি ননদ আছে নাকি যে তোমাকে খোটাবে? আমি গোসল করব, ছাড়ো। ও আচ্ছা, আগে বলবা না। আর তুমি আমাকে একবার তুমি একবার আপনি ডাকা বন্ধ করো। ওকে, ছাড়েন। চলো। আরে আমাকে কোলে কেন নিয়েছেন?
একসাথে গোসল করব তাই? না, আমি একাই করব। না না, তা হবে না। শাওয়ার টুগেদার সেভ ওয়াটার, এমনিতেই দেশে পরিষ্কার পানি কম। কিন্তু কে শুনে কার কথা। শেষে আরুষি জোর করে ওকে নিয়ে একসাথে চলে গেল গোসল করতে। বেরিয়ে আরুষ দেখে আয়না শাড়ি পেঁচিয়ে বসে আছে। এভাবে শাড়ি কেন পরছো? শাড়ি পরতে পারি না তাই। দাও আমি পরিয়ে দিই। আরুষ খুব সুন্দর করে আয়নাকে শাড়ি পরিয়ে দিল। আপনি এত ভালো করে শাড়ি কি করে পরালেন? কেন? বিয়ের আগে কাউকে পরাইছেন নাকি? আরে না, আসলে আমি একজন ফ্যাশন ডিজাইনার, তার উপর অনেক সময় আমি নিজেই মূর্তিকে শাড়ি পরাই। ও আচ্ছা, এখন চলেন খাবো। চলো। তারপর ওরা নিচে চলে গেল নাস্তা করতে। গিয়ে দেখে সবাই রেডি করে রেখেছে সব। সেখানে গিয়ে আরো জেদ ধরে বসে থাকে খাইয়ে দিতে হবে। তারপর দুজন খাওয়া শেষ করে বাড়ির চারপাশ ঘুরে দেখতে বের হয়। আরুষের বাড়িটা খুব সুন্দর। বাড়ির চারপাশে গোলাপ ও বেলি ফুল দিয়ে সাজানো। এখনো যে বিয়ের অনুষ্ঠান শেষ হয়নি। বাড়ির বাইরে একটা গেস্ট হাউস আছে, তার পাশে বড় একটা সুইমিং পুল, বাড়ির পিছে একটা ছোট্ট বাগান। তোমার হাত দুটো দেখি। এই নাও। এটা কি করলেন? এই হাতের বালা দুটি আমার মায়ের, তার শেষ ইচ্ছা ছিল তার বৌমাকে এগুলো দেয়া। আমার জন্য সে তো সবচেয়ে বড় গিফট অনেক আগেই রেখে গেছে, সেটা হলো তুমি। এই বালা দুটিকে তোমার বাসরাতের গিফট হিসেবেও ধরতে পারো। থ্যাঙ্কস। তারপর ওরা আরো কিছু সময় গল্প করে চলে আসলো রুমে। আর কিছুক্ষণ পর ওরা গাড়িতে করে বৌভাতের জন্য রওনা দেবে। আরুষ ওদের সাথে বাড়ির বয়স্ক মহিলাকেও নিতে চায়। সে তখন থেকে কাজ করে যখন আরুষের মা বেঁচে ছিল। আয়ানা, রেডি হয়েছো? এই তো হয়ে গেছে। শোনো, আমাদের সাথে খালাও যাবে। কোন খালা? ওই যে তোমাকে রাতে আমার রুমে নিয়ে এসেছিল। ও আচ্ছা, সমস্যা নেই। তারপর ওরা রিসেপশনের জায়গায় রওনা দিল। আয়না তো খুব হ্যাপি নিজের বাসায় যাবে বলে। আজকে ফেরা নাই ওরই। আজ আয়না একটা নেভি ব্লু কালারের গাউন পরেছে, কানে বড় বড় ইয়াররিংস, মাথার এক পাশে টায়রা, হাতে ব্রেসলেট, চুলগুলো খোপা করা। একদম একদিনে বিজনেসম্যানের ওয়াইফ হয়ে গিয়েছে। আরুষ পরেছে সাদা শার্ট, তার উপর নেভি ব্লু কালারের ব্লেজার, কালো প্যান্ট, হাতে ঘড়ি, পায়ে সাদা শু, চুলগুলো একপাশে স্লাইড করা। একদম পারফেক্ট কাপড় লাগছে দুজনকে রিসেপশনের মধ্যে। খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। আরুষ ও আয়না একসাথে ঢুকতে সবাই জোরে হাততালি দিয়ে উঠলো। আয়নার মা তো মেয়েকে এত হ্যাপি দেখে খুশিতে শেষ। তখনই মাইকে মেঘ বলে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অবশেষে বর কনে চলে এসেছে। সবাই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান ও পার্টি এনজয় করুন। তখনই সবাই হাততালি দিয়ে উঠলো। আর সাংবাদিকরা তো ওদের ছবি তুলতে তুলতে প্রশ্ন করতে করতে বিরক্ত করে ফেলেছে। শেষে মাহি ও মেঘ এসে সকালকে সরালো। হায় আল্লাহ, আর কিছু সময় এমন হলে আমি মরেই যেতাম। এই জন্যই সেলিব্রিটি বিয়ে করতে হয় না। আহা, বেচারার দোষ কি? বাবারে, এরা সাংবাদিক নাকি অন্য কিছু, একদম জান বের করে দেয়। বাপ দাদা 14 গোষ্ঠী সব তথ্য নেওয়া শুরু করেছে। যাই হোক, পার্টিটা কিন্তু সেই হয়েছে। তারপর ওরা সবাই খুব ভালোভাবে পার্টি এনজয় করলো। পার্টি শেষে বাসার সবার সাথে আয়না আরুষ। আয়নার বাসায় আসতে আরুষকে সবাই জামাই আদর দেওয়া শুরু করলো। যাই হোক, সারাদিন কেটে গেল এভাবে। রাত হয়েছে। এখন মা আয়নাকে ভালো করে এটা বুঝিয়ে দিল। আয়না অবশ্য এক কান দিয়ে ঢুকেছে আর অন্য কান দিয়ে বের করে দিয়েছে, কারণ আয়নার বাসায় কেউ তার জানে না যে আরুষকে আয়না বিয়ের আগেও চিনত। রাত 12:47। আরুষ খুব কষ্টে সব শালীদের টাকা পয়সা দিয়ে বিদায় করেছে। আয়নার কাজিনরা তো তবু আরুষকে ছাড়ছিল না। যাই হোক, আরুষও ভেতরে ঢুকলো, কিন্তু ঢুকতে না ঢুকতে আরুষ খেলো একটা উষ্টা খেলো। আয়না ইচ্ছা মতো চকলেট খেয়ে তার খোসা পুরো রুমে ছড়িয়ে রেখেছে। তাতেই পা পড়ে আরুষের অবস্থা। যাই হোক, আরুষ তো রেগে ফায়ার, ভাবছে আয়নাকে মেরে ভূত বানিয়ে দিবে। আয়নার কাছে গিয়ে দেখে আয়না সব শাড়ি গয়না খুলে একটা গেঞ্জি আর স্কার্ট পরে ঘুমিয়ে গেছে। একদম 10 বছরের বাচ্চার মতো লাগছে। এমন ইনোসেন্ট চেহারা দেখে আরুষ সব রাগ পানি হয়ে গেল। আরুষ আর কিছু না বলে আয়নাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙে আরুষ আয়নার হাসি মুখটা দেখে। আয়নাও মিটমিট করে চোখ মেলছে। আজকে দিনটা খুব ভালো যাবে। কেন? ঘুম ভেঙেই আমার পরিটার মুখটা যে দেখলাম। ও, যাই ফ্রেশ হয়ে আসি, ও বাড়ির জন্য রওনা দিতে হবে। একটা জিনিস করার খুব শখ, কিন্তু বাসি মুখে করতে ইচ্ছে করছে না। এই না না, একদমই না। মুয়া। ওয়াক, থু থু, ছি, থুরবাল। বাসি মুখে কিস করছেন কেন? এখন শুধু কিস করছে, এই মুহূর্তে গোসল করতে না গেলে বলো আরো কিছু। হয়েছে, যাচ্ছি, যত সব। আয়না ফ্রেশ হতে চলে গেল। আরুষ আয়নার রুমটা ভালো করে দেখছে। এর আগেও তো কতবার এই রুমে এসেছে, কিন্তু প্রতিবারই লুকিয়ে। আর আল্লাহর ইচ্ছে আছে সসম্মানে এসেছে আয়নার জামাই হয়ে। এরই মাঝে আয়না গোসল শেষ করে বাহিরে আসলো। ব্লাউজ পেটিকোটের উপর কোনো মতে শাড়ি পেঁচে
চুল দিয়ে টপটপ পানি পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছে আয়ানা। এমন সময় আরুষ পেছন থেকে জড়িয়ে ধরে, পিঠে মুখ গুজে নেয়। এভাবে সামনে এসো না প্লিজ, আমি পাগল হয়ে যাব। এইসব ন্যাকামি আর 1-2 বছর পর আমাকে আর ভালো লাগবে না, তখন অন্য মেয়েদেরকেই ভালো লাগবে। একদম পিটাবো আর এসব বললে। আমার কাছে তুমি সব, আর আমি সারা জীবন তোমার সাইকো লাভার হয়ে থাকবো। আমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তবে? আয়ানাকে আরুষ আর কিছু বলতে না দিয়ে শক্ত করে ওকে জড়িয়ে ধরলো আর কপালে একটা খুব আবেগ দিয়ে চুমু দিল। আমিও মরে যাব। তারপর কিছু সময় দুজনের মাঝে নীরবতা ছিল। পরে তারা স্বাভাবিক হয়ে বাহিরে আসে। আফটার 3 ইয়ার্স। সত্যি এই 3টি বছর আরুষ কখনো আয়নাকে কাঁদতে দেয়নি, ভালোবাসা কোনো কমতি রাখেনি। আজ আরুষের মনটা ভীষণ ছটফট করছে। ওটির সামনে দাঁড়িয়ে বারবার আল্লাহকে স্মরণ করছে আরুষ। মেঘ, মাহি ওরা ওকে সান্ত্বনা দিচ্ছে। এখন মেঘ আর মাহিও হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আরুষের মনে শান্তি নেই। ভেতরে তার বউ ও বাচ্চা মৃত্যুর সাথে লড়ছে। আয়না যে প্রেগনেন্ট, আজ তার ডেলিভারি। আরুষের বারবার ভেতরে যাওয়ার আগে আয়নার বলা কথা মনে পড়ছে। কেঁদো না জান পাখি, এখনই তোমাকে ডক্টররা নিয়ে যাবে, আর তুমি আর আমাদের সন্তান সুস্থভাবে বের হবে। আরুষ, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয় আমি বাঁচবো না। চুপ, একদম চুপ। এই তো আর কিছুক্ষণ, তারপর সব ঠিক হয়ে যাবে। দেখো, আমার কিছু হয়ে গেলে তুমি প্লিজ ভালো থেকো। কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। হঠাৎই বাচ্চার কান্নার আওয়াজে আরুষের হোশ আসে। দেখে নার্স একটা মেয়ে নিয়ে ওটির সামনে দাঁড়িয়ে আছে। কংগ্রাচুলেশন, আপনাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আরও যেন মন ভরে মেয়েকে দেখছে, কোলে নিয়ে অপলক তাকিয়ে আছে। এই সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন সারা জীবন ভালো থাকা যায়। আয়নার কথা মনে আসতে আরুষ তাকে তাদের মেয়ের মাহের কোলে দিয়ে নার্সকে ধাক্কা মেরে চলে যায় ভেতরে। আয়ানা, আরুষ। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আয়না সুস্থ দেখে যেন আরুষের দেহে প্রাণ ফিরে আসলো। আয়ানা তার মেয়েকে দেখার জন্য অপেক্ষা করছে। এই নে তোর রাজকন্যা। আমার মেয়ে? আমাদের আয়ুষী। বাহ, নামও দেখি রাখা শেষ। এরপর আরো কিছুদিন কেটে যায়। এক রাতে আয়ানা ও আরুষ মিলে কিছুতেই আয়ুষের কান্না থামাতে পারছিল না। শেষে আয়ানার মুখে গান শুনে আয়ুষী থামে। चल लेके चलो तुझको, चल लेके चलो तुझको एक ऐसे देश में, चल लेके चलो तुझको एक ऐसे देश में, मिलती है जहाँ खुशियाँ परियों की भेस में, रहती है जहाँ खुशियाँ परियों की भेस में। এভাবে কাটতে থাকে তাদের সময়।